তাহলে এখন দেখেন কোয়ান্টাইজেশন লেভেল, আমি এটা গতদিন কোয়ান্টাইজেশন শেষ করছি, ঠিক আছে, আপনাদের হচ্ছে স্যাম্পলিং কোয়ান্টাইজেশন সবকিছু শেষ করছি, কিন্তু কোয়ান্টাইজেশনের লেভেলের সম্পর্কে একটু আমি এখানে বলা হচ্ছে। লেভেল মানে কোনগুলো? লেভেল মানে এই যে এইগুলো আমি বলি, যেটা আমি হচ্ছে হরিজন্টালি এরকম করে দাগ টানছিলাম না, এক একটা লেভেল, মানে ধরলাম একটা হচ্ছে, 1 মিনিট, যদি একটু দাঁড়ান, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এতগুলো দাগ টানলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরেরটা যদি 00 হচ্ছে 1 হয়, তাহলে নিচেটা 000, মানে এক একটা লেভেল বাইনারি নম্বর ধরছিলাম, মানে ডেসিমেল আগে প্রথমে ধরতে হয়, তারপরে বাইনারি ধরতে হয়। মানে এটা একটা লেভেল হইলাম, ধরলাম 0, এটা একটা লেভেল 1। কিন্তু এখন বলে ম্যাডাম এই জিরোতে লেখা হয়েছিল না, জিরোটাকে 3টা জিরো লেখা হয়েছিল, এটা হচ্ছে বাইনারিতে লেখা হয়েছিল, মানে ইনকোডিং করে লেখা হয়েছিল। মানে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, আর মাঝখানে দুটা লেভেলের মাঝখানে যে সাইজটা, বা একটার পর আরেকটা লেভেল যেখান থেকে শুরু হচ্ছে, দুটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে। তো এখানে দেখেন কোয়ান্টাইজেশন লেভেল, এই লেভেলটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তো আপনারা এরকম ম্যাথ করছেন, তো আপনারা জানেনই এল দিয়ে প্রকাশ করা হয়, এল ইজ ইকাল টু 2n, এভাবে করে লেভেল দেওয়া হয়, ঠিক আছে। মানে যদি আপনাদের লেভেল দেওয়া থাকে ধরেন 8টা, তার মানে কত হবে, 2 এর পাওয়ার কত, 3, তাইলে তাই না? তারপরে 3টা করে বিট, মানে এখানে জিরোতে আমি লিখতে পারবো 3টা জিরো, ওয়ানে লিখতে পারবো 001, এরকম করে। তো এখানে দেখেন চুজিং লোয়ার ভ্যালুস অফ এল ইনক্রিজেস দ্য কোয়ান্টাইজেশন ইরর ইফ দেয়ার ইজ আ লট অফ ফ্লাকচুয়েশন ইন দ্য সিগন্যাল। আচ্ছা, বলছে যদি এল এর ভ্যালু, চুজিং লোয়ার ভ্যালু অফ এল, যদি এল এর ভ্যালু খুবই স্মল স্মল ধরেন, তাহলে কি মানে ইনক্রিজ হবে, কোয়ান্টাইজেশন ইররটা অনেক ইনক্রিজ হয়ে যাবে। ইফ দেয়ার ইজ আ লট অফ ফ্লাকচুয়েশন ইন দ্য সিগন্যাল, মানে যদি সিগন্যালে অনেক বেশি ফ্লাকচুয়েশন থাকে, তাহলে যদি আমি এল এর ভ্যালু কম করি, তাহলে কি হবে, আমাদের এই কোয়ান্টাইজেশন ইররটা বাড়ে যাবে, ঠিক আছে। এটা কতদিন পড়াইছিলাম, জাস্ট হচ্ছে আমি লেভেল সম্পর্কে বললাম আর কি, লেভেল সম্পর্কে এল যে, এটা আপনাদেরকে ম্যাথে সবসময় করাই, সেটাকে ধারণা দিলাম কোয়ান্টাইজেশন লেভেল। এবং ইররটা দেখেন এবার, বলছে ইফ দ্য ইনপুট ভ্যালু ইজ অলসো দ্য অ্যাট দ্য মিডল অফ দ্য জোন, মানে জিনিসটা এরকম, এখানে উপরে যে ছবিটা আঁকছি ধরেন, এখানে একটা দুটো ভ্যালু দিছি, আমি লেভেল দিছি, ঠিক আছে, কিন্তু অ্যানালগ সিগন্যালটা এখানে আছে দেখেন, দুইটার মাঝামাঝিতে, মানে দুইটা ধরেন 0.45 বা 5 আছে, ঠিক আছে। 0.5 থাকলে আমরা জানি যে অবশ্যই 1 ধরতে হবে, আর 0.5 এর একটু কম হলে 0 ধরতে হবে, কিন্তু যদি 0.5ই হয় তাহলে কিন্তু মাঝামাঝি, ঠিক আছে। তো মাঝামাঝি হইলে যে কোনো একটা নেওয়া কিন্তু অনেক ইরর ক্রিয়েট করবে, ঠিক আছে, এটাই বলছে। যদি ইনপুট ভ্যালুটা ইজ অলসো অ্যাট দ্য মিডল অফ দ্য জোন, there is no quantization error, otherwise there is an error, মানে এই যে এখানে যদি থাকে তাহলে কোনো কোয়ান্টাইজেশন এরর হবে না, বাট এমনি স্যাম্পলিং এরর কিন্তু হবে। মানে এখানে থাকলে আমরা সরাসরি এটা বা এটা যে কোনো একটা নিয়ে নিতে পারছি, বাট যদি হচ্ছে আমাদের এটার কাছাকাছি হয়, একের কাছাকাছি হয়, তাহলে কিন্তু একে নিতে হবে, জিরোর কাছাকাছি হলে জিরো নিতে হবে, কিন্তু কাছাকাছি আর মানে একদম এক্সাক্ট কিন্তু না, ঠিক আছে। তো যদি মিডলে হয় তাহলে কোনো কোয়ান্টাইজেশন এরর থাকবে না, কিন্তু স্যাম্পলিং এরর থাকবে, ঠিক আছে এটা। তারপরে এখানে দেখেন একটা হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে আমাদের, এই কোয়ান্টাইজেশন ইররের দিয়ে রিলেটেড আর কি, যেখানে অনেকগুলো টার্ম আছে, দেখেন সবগুলো টার্ম সম্পর্কে জানার জন্য উপরের অংশটা পড়ছি। ইট ক্যান বি প্রোভেন দ্যাট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য কোয়ান্টাইজেশন ইরর টু দ্য এসএনআর ডিবি, এসএনআর মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, এ সম্পর্কে একটু বলি। এসএনআর সেটা আমি সামনে হচ্ছে সিওতে পড়াই দিব, মানে সামনে মিটের পরে এই এসএনআর সম্পর্কে একটু ধারণা দিব। আচ্ছা তাও একটু বলে দিই, এটা হচ্ছে এটা সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে, এটা আগে ব্র্যাকেট লিখি, সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় সিগন্যাল টু নয়েজ রেশিও বলতে, তাহলে ওপরে থাকবে সিগন্যাল পাওয়ার আর নিচে থাকবে নয়েজ পাওয়ার, ঠিক আছে। ওপরটা হচ্ছে সিগন্যাল পাওয়ার, নিচেরটা হবে হচ্ছে নয়েজ পাওয়ার। এখন কথাটা হচ্ছে আমরা কোনটা বেশি হলে ভালো, সিগন্যালের পাওয়ারটা বেশি হয় ভালো না নয়েজের পাওয়ারটা বেশি হয় ভালো, কে বলবে, বলেন কেউ। সিগন্যাল ম্যাম। অবশ্যই সিগন্যাল, নয়েজটা তো আমরা কখনোই ভালো হওয়া মানে বেশি হওয়া চাইবো না, যত তাই না, কম হবে তত ভালো। যত কম হবে তত ভালো, রাইট। তাহলে নয়েজ যদি কম হয় তাহলে এসএনআর ভ্যালু কত, মানে এসএনআর এর ভ্যালু বেশি হলে ভালো না কম হলে ভালো?
আচ্ছা, তো দেখেন এসএনআর কে যেন কথা বললাম কিন্তু কিছুই বুঝলাম না। বেশি হলে ভালো। বেশি হলো, রাইট। কারণ এসএনআর আর নয়েজ পাওয়ারটা একে অন্যের সাথে ব্যস্ত অনুপাতিক, তাই না? তো নয়েজ পাওয়ারটা কম রাখতে চাই আমরা সবসময়, তাই নয়েজ পাওয়ারটা কম রাখতে হলে এসএনআর ভ্যালুটা অবশ্যই বেশি হবে, তাই না? তাইলে এসএনআর ভ্যালুটা যত বেশি হয় তত বেশি ভালো হবে, ঠিক আছে? তো এখন আমরা বলছি এসএনআর এর ভ্যালুটা কার কার উপর ডিপেন্ড করে দেখেন। এসএনআর অফ দ্য সিগন্যাল ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ দ্য কোয়ান্টাইজেশন লেভেল, এল লেভেলের উপর নির্ভর করে। এনবি মানে অফ দ্য বিটস পার স্যাম্পল, মানে প্রত্যেকটা স্যাম্পলে কতগুলো বিট, ওই যে আমরা জানি এল ইজ ইকাল টু দি পাওয়ার এন, ওই এন হচ্ছে এটা এনবি আর কি। বিট পার স্যাম্পল লিখছে জন্য এন এর সাথে বি দিছি, বিট আছে তাই। আর অ্যাজ শোন ইন দ্য ফলোইং ফর্মুলা, মানে এনবি আর এল এর সাথে কানেক্ট করে আমরা দেখেন এটা পাইছি এসএনআর ডিবি ইজ ইকাল টু 6.02 এনবি 1.76 ডেসিবল, ঠিক আছে? একটু কে যেন কথা বলছি, কথা বলেন না, মিউট করে দেন একটু। হুম, তাহলে দেখেন আমরা জানি যে হচ্ছে বলছে যে মানে এই কোয়ান্টাইজেশনের ইরোরটা যেটা, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন কার সাথে আছে, এসএনআর ডেসিবেলের সাথে, মানে সিগন্যাল টু নয়েজ রেশিওর সাথে আছে, যেটা ডিপেন্ড করে কার উপরে, ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে স্যাম্পল বা বিট, কি বলে বিট পার স্যাম্পল আর কি। ওই লেভেল বা বিট পার স্যাম্পল একই কথা, কারণ এল ইজ ইকুয়াল টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে এখানে এনবির উপরে নির্ভর করা মানেই হচ্ছে এল এর উপর নির্ভর করা, এই জন্য এই 6.02 এনবি লিখছে। এই ভ্যালুগুলো কিন্তু কনস্ট্যান্ট, 6.02, 1.76, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা হচ্ছে অনেক ক্যালকুলেশন করে বের করা হয়েছে যে এসএনআর ডেসিবেল সমান সমান 6.02 এনবি, ঠিক আছে? মানে বিট পার স্যাম্পল যত হবে তার হচ্ছে 6.02 গুণ যোগ করতে হবে 1.76, তাইলে হচ্ছে আমাদের এসএনআর এর ভ্যালুটা পাওয়া যাবে, কোয়ান্টাইজেশন ইরর যেটার উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এটুকু গেল, এটুকু দিয়ে আমি ম্যাথ করাবো এখন। তার আগে একটু জাস্ট আমি একটু দেখাই নি, যেটা আপনারা পড়ছেন সেটা সামারি, দেখেন সামারিটা জাস্ট একটু দেখাই দিই। সাকিব আছে, সাকিব, সাকিব আসেনি, মালিহা? ম্যাম আজকে রব্বানী স্যার মনে হয় অ্যাসাইনমেন্ট করতেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন এটা, তাহলে আমি একটু দেখাই। এটা স্যাম্পলিং যখন ও যখন জিজ্ঞাসা করছিল তো সাকিব, সাকিবকে খুঁজতেছিলাম, ওই যে ওর ভার্টিক্যাল আর হচ্ছে ইয়েতে হরিজন্টালি সমস্যা ছিল তাই। আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং এ কনভার্ট করব। আমি বলছিলাম কিভাবে কনভার্ট করতে হয় এটা। এটা কিন্তু আপনারা দেখে মনে করেন ম্যাডাম এই যে এখানে দাগ তো আছে, হরিজন্টালি ভাগ করা আছে, এটা কিন্তু হরিজন্টালি জাস্ট ওটা হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে? স্টেপ সাইজ অলওয়েজ কোয়ান্টাইজেশনে কাউন্ট হয়। তাহলে স্যাম্পলিং এ কি হয় দেখেন, স্যাম্পলিং এ অ্যানালগ সিগন্যালটা মানে কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউডটা আমাদের ডিসক্রিট টাইমে কনভার্ট হয়, কিন্তু অ্যামপ্লিটিউডটা কিন্তু কন্টিনিউয়াস থাকে। কেমন করে হয় সেটা দেখেন, আমরা ভার্টিক্যালি আর কি এভাবে করে প্রস্থচ্ছেদ করলে নির্দিষ্ট টাইম পর পর বা পিরিয়ড পর পর, তাহলে আমরা দেখেন এরকম একটা ছবি পাবো, ঠিক আছে? মানে নির্দিষ্ট টাইমটা নির্দিষ্ট হয়ে গেল, মানে এই পাশে অ্যাক্সিসে টাইমটা নির্দিষ্ট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু ওপরের অ্যাক্সিসে মানে ওয়াই অ্যাক্সিসে যে অ্যামপ্লিটিউডটা আছে সেটা কিন্তু ইয়ে হলো না, ডিসক্রিট হলো না, কন্টিনিউয়াস থাকলো, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করব, কোয়ান্টাইজেশন প্রসেসে আমাদের এই ডিসক্রিট টাইমটা তো ছিলই, ডিসক্রিট টাইমই থাকবে, কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউডটাকে জাস্ট আমরা ডিসক্রিট অ্যামপ্লিটিউডে কনভার্ট করব, ঠিক আছে? এখানে যেটা করছে দেখেন, ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড যেটা ছিল হচ্ছে যে এইখানটাই মানে স্যাম্পলিং এর পরে, ওটা হচ্ছে অলরেডি ভার্টিক্যালি করা হয়েছিল। এখন আমরা দেখেন কি করব, আমরা কিন্তু এখন এটাকে হরিজন্টালি করব, মানে এই যে স্টেপ সাইজ দেওয়া আছে না, দেখেন ডেল বাই 2, তারপরে হচ্ছে এখানে 5 ডেল বাই 2, এগুলোর মাঝখানে যে স্টেপগুলো আছে 001 বা 000, এরকম করে আমরা ভার্টিক্যালি না হরিজন্টালি কিন্তু এটা, ঠিক আছে? এই যে যে দাগগুলো দেওয়া আছে এগুলো রেসপেক্টে কিন্তু আমরা এটাকে এই ভ্যালুটাকে এখন আমরা কি করে নেব, ডিসক্রিট করে নেব, ঠিক আছে? এটাই বলা আছে এখানে যে ডিসক্রিট টাইম সিগন্যালটাকে মানে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউডটাকে কোয়ান্টাইজেশনের মাধ্যমে আমরা ডিসক্রিট টাইম ডিসক্রিট অ্যামপ্লিটিউডে কনভার্ট করছি, ঠিক আছে? এটা জাস্ট একটা সামারি, যেটা আপনারা পড়ছেন একটা জাস্ট সামারি। আমার দেখে মনে হচ্ছে ছবিটা মানে আপনাদের মনে রাখার জন্য উপকারী হবে সবসময়, ঠিক আছে? এই জন্য ঠিক আছে, বুঝতে পারছেন? সব ছবিটা পারলে হচ্ছে তুলে রাখতে পারেন, অথবা আমি তো দিয়েই দিব আপনাদের। এই এক মিনিট, ছবিটা তুলে রাখতে পারেন যদি কেউ চান, আমি দিয়ে দিব অবশ্যই স্লাইডটা, ঠিক আছে? এই তারপরে নেক্সটে যাচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। কারো কোনো সমস্যা? রিফাত? জি ম্যাম, কোনো সমস্যা নাই। রিফাত পড়াশোনা করে না আর বলে সমস্যা নেই। ম্যাম করছি ম্যাম, এই সপ্তাহে করছি ম্যাম। আচ্ছা, নুরুল ইসলাম?
নুরুল ইসলাম, জি ম্যাম। সমস্যা? না ম্যাম, না। আচ্ছা, আরাফাত? জি ম্যাম, শুনতেছি ম্যাম, সমস্যা না, সমস্যা নেই। আচ্ছা, পড়াশোনা করতেছেন? কালকের পরীক্ষাটা কিন্তু ভালো হওয়া চাই, ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ দেখেন। ম্যাম, দেখতেছি এগুলাই পুরাতন বই। আচ্ছা, ঠিক আছে। এখন বলছে যে ইফ এম ইজ হ্যাভিং আ ভ্যালু ইন দ্য রেঞ্জ, মানে ম্যাক্সিমাম কিসের রেঞ্জ বলেন তো এটা? মাইনাস এম ম্যাক্স থেকে প্লাস এম ম্যাক্স, মানে এইটা হচ্ছে মাইনাস এম ম্যাক্স, এটা হচ্ছে প্লাস এম ম্যাক্স, ঠিক আছে? আমাদের যে অ্যানালগ সিগন্যালটা ছিল ওটার রেসপেক্টেই তো আমরা স্যাম্পলিং করলাম, তারপর ওটার রেসপেক্টেই তো আমরা কোয়ান্টাইজেশন করতেছি, তাই না? তো এটা হচ্ছে আমরা যেই লেভেল পর্যন্ত নিব, ধরলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ নেগেটিভ লেভেল, এটা হচ্ছে সর্বোচ্চ পজিটিভ লেভেল, ঠিক আছে? তাইলে আমরা কি করব, মাইনাস এম এক্স আর প্লাস এম এক্স এর ভ্যালুটা জানলাম, এন্ড দ্য নাম্বার অফ লেভেলস এল, ঠিক আছে? লেভেল মানে হচ্ছে কি বললাম আমি, লেভেল ইজ ইকুয়াল টু দি পাওয়ার এন, ঠিক আছে? যদি আমাদের তিনটা করে বিট আমি প্রকাশ করতে চাই, মানে জিরোর ক্ষেত্রে জিরো না লিখে তিনটা জিরো লিখতে চাই, তাহলে কি হবে, টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু লেভেল হবে কয়টা, 8টা, ঠিক আছে? দিয়ে আমরা এন এর এন বির ভ্যালু টু দি পাওয়ার এন বি, মানে হচ্ছে যদি আমি এন বির ভ্যালু 4 দিই তাহলে আমাদের লেভেল হবে কিন্তু 16টা। মানে প্রত্যেকটাকে জিরোটাকে আমি 4টা বিটের সাপেক্ষে লিখবো। এটাকে বুঝছেন আমি যেটা বললাম? আমি একটু লিখছি আরেকবার। যদি এল ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা এটা আগেই ম্যাথে পড়ছি তাও একটু বলে দিচ্ছি, এন হয়, তাহলে আমার যদি এন এর ভ্যালু 3 হয়, ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু হবে কত, 8, তাই তো? তাহলে আমরা যদি 8 হয় তাহলে আমরা কয়টা, যদি তিনটা কম্বিনেশন নিয়ে 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারবো, কিন্তু জিরোটাকে আমি কয়টা বিটের রেসপেক্টে লিখবো, তিনটা, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? কোন পর্যন্ত চলতে থাকবে, এরকম পর্যন্ত 1 1 1 পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? এখন যদি নিচে নামাচ্ছি, এল এর ভ্যালু বাড়ায় দিলাম, এল ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 4d, ঠিক আছে, মানে 16 হয়, তাহলে আমি এন এর ভ্যালু ইজ ইকাল টু 4 লিখবো। আমি ক থেকে শুরু করবো, 0 থেকে শুরু করবো, 0 থেকে 15 পর্যন্ত, বাট এই জিরোটা 4টা বিটের রেসপেক্টে লিখবো, এরকম এরকম। তারপরে 0 0 1 0 0 0 1 1, তারপরে 0 1 0 0, এরকম কতক্ষণ পর্যন্ত চলবে, কত 1 কয়টা লিখবো বলেন, 4টা 1 পর্যন্ত, তাই না? সবাই বুঝছেন এটা, যেটা বোঝানোর চেষ্টা করলাম? জি ম্যাম। ওকে, তারপরে এখন দেখেন, তাহলে আমি এখানে এই ভ্যালুগুলোর কথা কেন বলতেছি, মানে এল এর ভ্যালু জানলে আর এম ম্যাক্স মাইনাস এম ম্যাক্স প্লাস এম ম্যাক্স জানলে আমরা কিসের ভ্যালু জানতে পারবো, স্টেপ সাইজের ভ্যালু। স্টেপ সাইজ মানে কোনটা, স্টেপ সাইজ মানে এটা যদি একটা লেভেল হয়, ধরলাম এটা একটা লেভেল আর এটা একটা লেভেল, ঠিক আছে? ধরলাম এই ভ্যালুটা হচ্ছে আমার 0 0 0 1, এটা হচ্ছে 0 0 0 1 0, সরি 1 0। যদি আমি এটা ধরি তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত, স্টেপ সাইজ কত, এটা আমি জানতে পারবো, মানে স্পেসিফিক্যালি বলতে গেলে এই অংশটুকুর মধ্যে পার্থক্য, এইটুকুর মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে? এই কোয়ান্টাইজারের স্টেপ সাইজের উপর অনেক কিছু নির্ভর করে, এই জন্য স্টেপ সাইজটা ডেল ইজ ইকুয়াল টু এম ম্যাক্স বাই এল। আপনাদের পরীক্ষাটা আসতে পারে কিন্তু, ঠিক আছে? তো এটা গেল। পিসিএম এর আরো ম্যাথ করাবো, তখন দেখাবো যে ডেল দিয়ে কি কি ম্যাথ আছে, ঠিক আছে? এখন নিচে যাচ্ছি, এখন কয়েকটা এক্সাম্পল করাবো, ঠিক আছে? এখন এখানে বলছে যে হচ্ছে এখানে একটা ফিগার দেওয়া ছিল, ফিগারটা হচ্ছে কি, ওই যে আমাদের যে কোয়ান্টাইজেশনের ফিগার, ওই ফিগারটাই দেওয়া ছিল, জন্য ফিগারটা আমি এখানে দিই নেই, কোয়ান্টাইজেশনের যে লেভেল ওয়াইজ ফিগার ওটা দেওয়া ছিল। এখানে বলছে এস এন বি আর এর ভ্যালু কত, ঠিক আছে? আমাদের এখানে এই যে এখানটা আমরা যাচ্ছি, এখন নিচে দেখেন এস এন আর ডিবি মানে ডেসিবেল ভ্যালু কত এস এন আর এর, ঠিক আছে? তো আমরা জানি ইকুয়েশনটা, আর আমরা জানি যেহেতু জিরোটাকে তিনটা জিরো সাপেক্ষে লেখা হচ্ছে, আপনারা ছবি দেওয়া থাকতে পারে অথবা বলা হয়ে থাকতে পারে যে এনভির ভ্যালুটা কত, ঠিক আছে? ওই এনভি ভ্যালুটা তো আপনাদের মেনলি লাগবে, অথবা এল এর ভ্যালু দেওয়া থাকতে পারে। যদি আমি এখানে এল এর ভ্যালু দিয়ে দিই, ধরেন একটা কোশ্চেনে এখানে ছবি দেখে দেখতে বলছে, ছবি দেখলে তো বুঝতেই পারতেছেন জিরোটাকে তিনটা জিরো রেসপেক্টে লিখছে, তাহলে আপনারা 3 সহজেই পেয়ে যাবেন। কিন্তু ধরেন আমি ছবি না দিয়ে আমি বলে দিলাম এল ইজ ইকাল টু, ধরেন কত দিব, 16 দিলাম ধরেন, ঠিক আছে?
তাহলে এন এর ভ্যালু কত হবে এখানে 4 না? তাহলে আমরা এখান থেকে 4 এভাবে করে বের করে এখানে বসাতে পারবো, অথবা এন এর ভ্যালু সরাসরি দিতে পারে, অথবা ছবি দেখে বুঝতে হইতে পারে। ঠিক আছে, দিয়ে এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিলাম, তাহলে তো হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন? এটা খুবই ইজি ম্যাথ, এটা পরীক্ষায়ও আসবে না, জাস্ট আপনাদেরকে মানে বোঝানোর জন্য। এটা পরীক্ষাতে আসবে না, ঠিক আছে এরকম। তবে পরীক্ষাতে আসতে পারে, মানে সরকারি জবের পরীক্ষাতে ছোটখাটো এরকম ম্যাথ আসতে পারে, যেটা 1 মার্কের জন্য, ধরে নৈর্ব্যক্তিক দিয়ে দিল এরকম। ঠিক আছে, এই আচ্ছা কার থেকে যেন সাউন্ড আসছে, নয়েজ আসছে, একটু মিউট করে দেন। হ্যাঁ, আচ্ছা ম্যাম আবার একটু বল। আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আমি এটা বললাম যে হচ্ছে উপরে যাচ্ছি, দাঁড়ান। এখানে দেখেন কোশ্চেনটা বলা আছে যে হচ্ছে SNR মানে সিগন্যাল টু নয়েজ রেশিওর ভ্যালু বের করতে হবে ডেসিবেলে, আর উপরে একটা ফিগার দাও সেটা রেসপেক্ট। তো ফিগারটা আমি ছবিতে দিই নাই, তো ফিগারটা কিরকম হবে ফিগারটা আমি জাস্ট বলে দিই। ফিগারটা এই যে আমি এখানে 0000001 লিখছি না, এই যে দেখেন এই যে এখানে একটা কি বলে দাগ টান টান লিখছি 0010010, এরকম করে জাস্ট ভ্যালুগুলো দেওয়া থাকবে, মানে আপনার ভ্যালুগুলো দেখে বুঝতে হবে যেখানে 4টা আছে তাহলে বিট হচ্ছে 4টা, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 16টা। ঠিক আছে, এভাবে ছবি দেখেও বুঝতে হতে পারে, অথবা আমি এভাবে করে এল এর ভ্যালু দিয়ে দিতে পারি, এল এর ভ্যালু থেকে তখন এন এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এন এর ভ্যালু বের করার পর আমরা ইকুয়েশন জানি যে SNR ডেসিবেল মানে সিগন্যাল টু নয়েজ ডেসিবেল সমান সমান কি লিখতে পারি 6.02 ইন্টু এনবি যোগ 1.76। তো এনবির ভ্যালু তো আমি পেয়ে গেলাম, এনবির ভ্যালু বসাই দিলাম, যোগ করলাম 1.76 দিয়ে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, যে সিগন্যাল টু নয়েজ রেশিওর ভ্যালু ডেসিবেলে কত। এখন আমি যেটা বললাম যে হচ্ছে এটা আপনাদের মানে ভার্সিটির পরীক্ষায় নাও দিতে পারি, কারণ খুব ছোট ম্যাথ তো, এটা নাও দেওয়ার সম্ভাবনাই বেশি। তো এটা কোথায় আসতে পারে, এটা হচ্ছে সরকারি জবের ক্ষেত্রে আসতে পারে। 1 নম্বর ধরেন দিয়ে দিল নৈর্ব্যক্তিকের জন্য। হ্যাঁ বলেন। এখানে যে 3 আছে, হ্যাঁ 6.02, হ্যাঁ এটা এই 3 কি পাওয়ার হিসাবে আছে না গুণ হিসাবে? গুণ আকারে আছে। আচ্ছা আচ্ছা, তো ওই পাওয়ার ওখানে থাকলে এটা গুণ করে দেব আমরা। হ্যাঁ পাওয়ার আকারে আছে যে এখানে এল এর ভ্যালুতে, 1 মিনিট আমি বলছি। এল ইজ ইকুয়াল টু আমি যে ইকুয়েশন দেখাচ্ছিলাম 2 টু দি পাওয়ার এই যে এখানে পাওয়ার এন। জি জি ঠিক আছে, জি জি আচ্ছা তাহলে এখন বলছে যে যদি আমরা লেভেল বাড়াই, যদি এল এর ভ্যালু বাড়ে, আচ্ছা এখন আমি এটা না বলে আগে আপনারা বলেন, যদি এল এর ভ্যালু বাড়ে তাহলে এস এন এর ভ্যালু বাড়বে না কমবে? কি দেখে এল এর মনে ভ্যালু হচ্ছে? বাড়লে এস এর ভ্যালু বাড়বে। বাড়বে। আচ্ছা আমি এখন তাহলে বলি, এল ইজ ইকুয়াল টু আমরা লিখছি যে 2 টু দি পাওয়ার এন, তাহলে আমরা কি জানি যে এন বাড়লে লিখি ইফ এন ইনক্রিজেস, এন বাড়লে কোনটা বাড়বে মেইনলি প্রথমে এল বাড়বে, তাই না? জি আর যদি এল এন বাড়ে তাহলে কোনটা বাড়বে এস এন আর বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু তিনটাই বাড়ছে, এন বাড়লে এলও বাড়বে এস এন আরও বাড়বে। মোট কথায় যদি পরীক্ষাতে ঘুরাই দিই আমি যে যদি ধরেন এন এর কথা না লিখে আমি বলি এল বাড়লে এস এন আর বাড়বে, এটাও ট্রু। যদি আমি বলি এস কি বলে এন বাড়লে এস এন আর বাড়বে, এটাও ট্রু। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার যদি বলি এস এন আর বাড়বে কোন ক্ষেত্রে, আমি দুইটা অপশন এল দিলাম, এন অথবা বাড়বে এলও বাড়বে, তখন বোথ হবে কিন্তু এন এল দুইটাই, দুইটা বাড়লেই এস এন আর বাড়বে অপশন। ঠিক আছে, কুইজের ক্ষেত্রে বললাম। আচ্ছা আচ্ছা আপনাদের কুইজের সিলেবাস কয়টুকু যেন দিছিলাম? ম্যাম ইরোর আগ পর্যন্ত, কোনটা? ইরোর পর্যন্ত ম্যাম, কোয়ান্টাইজেশন ইরোর। আচ্ছা ওটার আগ পর্যন্ত, আচ্ছা ওটার আগ পর্যন্ত না ওইটা পর্যন্ত দিছিলাম ওইটা মেবি। সহ নিয়ে ম্যাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মালিয়া বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখানে দেখেন আর টেলিফোন সাবস্ক্রাইবার লাইন মাস্ট হ্যাভ অ্যান এসএনআর ডেসিবেল সিগন্যাল টু নয়েজ রেশিও ডেসিবেল অ্যাবভ 40। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বিটস পার স্যাম্পল? আচ্ছা বিটস পার স্যাম্পল মানে এনবি বের করতে হবে, এখানে এসএনআর এর ভ্যালু দেওয়া আছে, দেখেন এখানে এসএনআর ডেসিবেলের ভ্যালু দেওয়া আছে 40। ঠিক আছে, তাহলে আমরা এনবি ভ্যালু কেমন বের করব? 40 থেকে আগে কি করব 1.76 টাকে বিয়োগ করে নিব, বিয়োগ করে নিয়ে তারপরে হচ্ছে যেটা পাবো সেটাকে আমি 6.02 দিয়ে ভাগ করব, তাহলে এনবির ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন দেখেন ভ্যালুটা আসছে 6.35। এখন বলছে টেলিফোন কোম্পানিজ ইউজুয়ালি অ্যাসাইন 7 or 8 বিটস পার স্যাম্পল, মানে এখানে 6.35 আসছে। কিন্তু আমি আপনাদেরকে ওই যে যখন প্রথম পিসিএম এর একটা ম্যাথ করাইছিলাম তখন কিন্তু বলছিলাম
8 কিলোহার্টজ অথবা 8 বিট পার সেকেন্ড নেয় টেলিফোন কোম্পানিগুলো, মনে আছে? আমি প্রথম দিন বলছিলাম। তো এটা যেটা ভ্যালু হইব সেটাই, কিন্তু আপনাদের হচ্ছে কিন্তু 7 অথবা 8 ধরা হয় আর কি। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু একটু কম ভ্যালু আসছে, মানে অ্যাপ্রক্সিমেটলি ধরেন 6 আসছে, কারণ মানে 7 ও তো বলা যাবে না, 3-5 আসছে। তো যেটাই হোক এসএনআর এর ভ্যালু তার মানে বাড়াইতে হবে ক্ষেত্রে। এরকম ক্ষেত্রে ম্যাথ দিতে পারে যে এর একটা এসএনআর ভ্যালু দেওয়া আছে এতটুকু, আর কতটুকু মিনিমাম বিট পার স্যাম্পল হবে আর কতটুকু বাড়াইতে হবে, ঠিক আছে? এরকম ম্যাথ দেওয়া থাকে কিন্তু, ঠিক আছে, নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে। যে ধরেন এখানে আপনাদের 6.35 হইলো, তাহলে আপনাদের তো এটা 7 পর্যন্ত বাড়াতে হবে, তাহলে কতটুকু বাড়াতে হচ্ছে? এটাকে কতটুকু আর পয়েন্ট কত বলেন? 65 না? 65। 0.65 পরিমাণ, অথবা 8 করতে চাইলে যেটুকু হবে 1.65। আপনারা এটুকু লিখে দেবেন, এটুকু বাড়ালে তাহলে আমাদের হচ্ছে এসএনআর ডেসিবেলটাকেও বাড়াতে হবে, কারণ আমরা জানি লেভেল বাড়লে বা এন বাড়লে এসএনআরটাও বাড়ে। তাহলে আমাদেরকে এসএনআরটা 40 রাখলে হবে না, এসএনআরটাকে বাড়াতে হবে আলটিমেটলি, ঠিক আছে? তখন কি করবেন, এসএনআরটা যদি এরকম বলে এসএনআরটা কত বাড়াতে হবে, তখন এন এর ভ্যালু 7 বা 8 ধরে এসএনআর এর ভ্যালু কত হয় সেটা লিখে দিবেন। সেটা লিখে দেওয়ার পর যে ভ্যালুটা পাবেন সেটা থেকে এটা বিয়োগ করবেন, 40টাকে বিয়োগ করলে আসলটা পাওয়া যাবে যে কতটুকু বাড়াইতে হবে। বুঝছেন ব্যাপারটা? এরকম পেছনে পেছনে দেওয়া থাকে ম্যাথ। সবাই বুঝছেন যেটা বললাম? জি ম্যাম। ওকে, জি ম্যাম। ঠিক আছে। নুরুদ্দিন আছে, নুরুদ্দিন, তারপরে তুহিন। তুহিন কিছু বুঝতেছেন? তুহিন? ম্যাম বুঝতেছি। আচ্ছা, কালকে পরীক্ষা ভালো দিতে হবে কিন্তু তুহিন। জি আচ্ছা, ম্যাম দিব। ওকে। তারপরে রুহুল আমিন কিছু বলতেছেন না যে? রুহুল? জি ম্যাম, বললাম তো বুঝতেছি ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে আশিকুর রহমান? জি ম্যাম, বুঝতেছি সবকিছু। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট যাচ্ছি। আচ্ছা, আপনাদের পরীক্ষা সিলেবাস কি একটু বেশি হয়ে গেল না ঠিকই আছে বলেন তো? ম্যাম সিলেবাসটা আরেকবার দেখাই দিন ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম না তো। আচ্ছা, ঠিক আছে, এটা শেষ ম্যাম করে তাহলে আমিও দেখা ম্যাম। দিবেন। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখেন, উই ওয়ান্ট টু ডিজিটাইজ দ্য হিউম্যান ভয়েস, হোয়াট ইজ দ্য বিট রেট অ্যাজিউমিং 8 বিটস পার স্যাম্পল। বিট রেট বলতে আরবি ভ্যালু বের করতে বলছে কিন্তু। আরবি মনে আছে না? আরবি ইজ ইকুয়াল টু এন ইন্টু এফএস। তাহলে এখন দেখেন এখানে কি করছে, আমাদের কিন্তু বলা আছে যে ডিজিটাইজ করব হিউম্যান ভয়েস, বাট এক্ষেত্রে কিন্তু কত হার্জ বা কত কিলো হার্জ আমরা জানি না। বাট আমরা জানি হিউম্যান ভয়েসের ক্ষেত্রে কত হয়, 0 টু 4000 হার্জ পর্যন্ত হয়। মানে আমরা আরেকটা জানি 3000 থেকে 3400, এটাও কিন্তু হয়, ঠিক আছে? আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। সাধারণত 4000টা ইউজ করে ভয়েসের ক্ষেত্রে। তো আমাদের দেখেন, সো দ্য স্যাম্পলিং রেট অ্যাট দ্য বিট রেট আর ক্যালকুলেটেড অ্যাজ ফলোজ। আচ্ছা, স্যাম্পলিং রেটটা মানে এফএসটা বের করব, তারপরে আমাদের বিট রেটটা বের করব। তাহলে এফএসটা আমরা জানি কি হবে, আমরা জানি মেসেজ সিগন্যাল যেটা যেটা আমাদের ভয়েস সিগন্যাল সেটা দ্বিগুণ হবে, তাই না? 2 গুণন 4000, তাহলে 8000 স্যাম্পলস পার সেকেন্ড। তারপর আমরা জানি বিট রেট আরবি ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু এফএস। এন হচ্ছে 8 বিট, ঠিক আছে? আর এফএস এর ভ্যালু কত পাইলাম আমরা? 8000, তাহলে 8 গুণন 8000 এত কিলোবিট পার সেকেন্ড। বুঝছেন? আগের ম্যাথের মতনই। আমি একবার লিখে দিচ্ছি যাদের ক্লিয়ার না সে জিনিসগুলো। প্রথমত হচ্ছে কি, আমাদের মেসেজ সিগন্যাল এখানে ভয়েস, ঠিক আছে? এফএম হচ্ছে ভয়েসের ক্ষেত্রে কত হবে, 4000, ঠিক আছে? তারপরে 4000 হার্জ দিছে, হার্জটাকে স্যাম্পল পার সেকেন্ডও লিখতে পারি আমরা, ঠিক আছে? এটা জানেন আপনারা, স্যাম্পল বা সাইকেল পার সেকেন্ডও লেখা যায়। তারপরে আমরা জানি এফ এস কত, মানে স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, আমরা জানি 2 ইন্টু কত, এফ এম ইকুয়াল টু 2 ইন্টু 4000 ইকুয়াল টু 8000। ঠিক আছে, এইটুকু। তারপরে হচ্ছে এখানে বিট রেট ইকুয়াল টু আমরা জানি কত, এন এফ এস। এখানে এন এফ এল দাস দেখেন কোশ্চেনে 8 বিট পার স্যাম্পল, তাহলে এন হচ্ছে 8 আর হচ্ছে এফ এস এর ভ্যালু আমরা পাইছি 8000, ঠিক আছে? তাহলে কত পাওয়া যাবে, 64000 লিখবো না আমি, আর ওটাকে কিলোবিট পার সেকেন্ড লিখে দিচ্ছি, কিলোবিট পার সেকেন্ড। ওকে, সবাই বুঝছেন? সবাই বুঝছেন? জি ম্যাম। আগের ম্যাথের মতনই সেম, ঠিক আছে?
রকুনুজ্জামান বুঝছেন? রকুনুজ্জামান, তারপরে মঞ্জুর মোর্শেদ, সামিউল ইসলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে বলেন তো, আবু বকর সিদ্দিক বুঝছেন নাকি? আবু বকর, তারপরে ইসমাইল চৌধুরী, মুহিব। জি ম্যাম। মুহিব, আপনি কিন্তু ক্লাস করেন না ঠিক মতন। হ্যাঁ ম্যাম, করছি তো, লাস্ট উইক থেকে তো রেগুলার ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, রেগুলার নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন দেখেন, দ্য স্যাম্পলিং রেট অফ আ সিগন্যাল শুড বি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ডেল্টা মডুলেশন পড়বো। ডেল্টা মডুলেশন আমরা কিসের মধ্যে পড়ছিলাম? আমাদের যেরকম কোড, মানে কি বলে, পিসিএম, পালস কোড মডুলেশন, ঠিক আছে? ওটা আরেকটা মডুলেশন আছে যেটাতে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি কনভার্ট করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ডেল্টা মডুলেশন, ঠিক আছে? ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে আমি কি বলছি? ডেল্টা মডুলেশনটা এটা হচ্ছে ডিজিটাল, মানে মডুলেশন টেকনিক্স এর মধ্যে পড়ছে, ঠিক আছে? মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি কনভার্ট করবে। তো সেটা আসার জন্য আমাদের দেখেন, আমরা কি বলছি, ডেল্টা, মানে ডেল সিম্বলটা মনে আছে না? ডেল্টাটা হচ্ছে কি আমাদের ছিল স্টেপ সাইজ, ঠিক আছে? দেখেন, স্টেপ সাইজের উপর ভিত্তি করে কিন্তু ডেল্টা মডুলেশন করা হচ্ছে, এজন্য হচ্ছে এটার নাম ডেল্টা মডুলেশন, ঠিক আছে? এখন দেখেন, এখানে হচ্ছে এই যে দ্য স্যাম্পলিং রেট, এই ম্যাথের জন্য লেখা হয়নি, এটা লেখা হয়েছে নিচের হচ্ছে এই ডেল্টা মডুলেশনে আসার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কথা আর কি। দ্য স্যাম্পলিং রেট অফ আ সিগন্যাল শুড বি হায়ার দেন দ্য নাইকুয়েস্ট রেট। মানে আমাদের এখানে কি বলছে? আমাদের এটা, এই যে এটা বলছে, এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং থিওরাম অনুযায়ী বলছে, ঠিক আছে? এফ এন কিউ, ঠিক আছে? মানে আমাদের স্যাম্পলিং রেটটা নাইকুয়েস্ট রেট থেকে হাই হইতে হবে, অথবা সমান হইলেও সমস্যা নাই। সমান হইলে আমরা কি পাই? একটা সিগন্যালের পর আরেকটা সিগন্যাল পাই, কিন্তু ওভারল্যাপিং পাই না। কিন্তু যদি সমান না, মানে সমান বা বড় না হয়, এফ এস এর ভ্যালু ছোট হয় এফ এন কিউ থেকে, তাহলে কি হবে? তাহলে ওভারল্যাপিং হবে, অ্যালাইসিং হবে, ঠিক আছে? তো বলছে যে আমাদের স্যাম্পলিং রেটটা অবশ্যই নাইকুয়েস্ট রেট থেকে বেশি হতে হবে। তাহলে কি হবে? নাইকুয়েস্ট রেটটা আবার কি লেখা যেতে পারে? নাইকুয়েস্ট রেট বলতে এখানে 2FM লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে যে এটা থেকে বেশি হতে হবে কেন? যাতে করে আমরা স্যাম্পলিংটা বেশি ভালো পাই। স্যাম্পলিংটা বেশি ভালো পাওয়ার জন্য এফএস এর ভ্যালুটা অবশ্যই সাথে বেশি ভালো হতে হবে, ঠিক আছে? স্যাম্পলিং মানে কি? স্যাম্পলিং মানে হচ্ছে আমাদের প্রথমে যে স্টেপটা করা হয়, মানে টাইমটাকে ডিসক্রিট করা হয়, ঠিক আছে? নির্দিষ্ট টাইম পর পর টাইমটাকে, মানে নির্দিষ্ট টাইম পর পর ভ্যালু নেওয়া হয়, তাহলে ভ্যালুটা কন্টিনিউয়াস থাকে, এটাই তো ছিল স্যাম্পলিং। তো স্যাম্পলিং ভালোভাবে পাওয়ার জন্য বা ভালো ভ্যালু পাওয়ার জন্য বা সঠিক ভ্যালু পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? স্যাম্পলিং রেটটা অবশ্যই নাইকুয়েস্ট রেট থেকে বেশি করতে হবে, ঠিক আছে? বলছে if this sampling interval is differential PCM is reduced considerably, the sample to sample amplitude difference is very small, as if the difference is 1 bit quantization, then the step size will be very small. এখন কথাটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা আমরা পড়াইনি, ঠিক আছে? কেন পড়াইনি? কারণ আমাদের এখন টাইম হবে না, টাইম থাকলে আমি পড়াই দিবনি আপনাদের কালকে। সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিসিএম, তেমন কিছুই না। এটা পিসিএম যদি ভালো করে বুঝে থাকেন, তাহলে ডিফারেন্সিয়াল পিসিএমটাও খুব ইজি হবে, ঠিক আছে? ডিফারেন্সিয়াল পিসিএম এ শুধু ডিফারেন্সটার ব্যাপারটা একটু দেখা হয়। কি দেখা হয়? স্যাম্পলিং ইন্টারভাল, মানে এই যে হরিজন্টাল একটা ইন্টারভাল দিলাম, আর একটা, এই দুটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে ইন্টারভাল, স্যাম্পলিং ইন্টারভাল, ঠিক আছে? ইফ দিস স্যাম্পলিং ইন্টারভাল ইন ডিফারেন্সিয়াল পিসিএম ইজ রিডিউসড কনসিডারেবলি, মানে পিসিএম এ আমাদের ইন্টারভালটা বেশি থাকে, ঠিক আছে, ডিফারেন্সিয়াল পিসিএম এ যেটা। কিন্তু এটাকে যদি কমানো হয়, যদি স্যাম্পল টু স্যাম্পল ইন্টারভালটা কমানো হয়, মানে এটার থেকে এটা কাছাকাছি হয় আর কি, তাহলে কি হবে? দ্য স্যাম্পল টু স্যাম্পল অ্যামপ্লিটিউড ডিফারেন্স ইজ ভেরি স্মল। মানে তাইলে কি হবে? এই এখানে যদি নিই আমি, একটা ধরেন এখানে নিলাম, একটা মাঝখানে নিলাম, আর একটা এখানে নিলাম, তাহলে দেখেন এখানকার যে ভ্যালুটা হবে, ঠিক আছে, এখানকার মানে কাছাকাছি ভ্যালুটা এখানেও কাছাকাছি হবে, মানে কিন্তু এটা আর পরেরটা যদি দূরে নিই, তাহলে দেখেন ভ্যালুটা কিন্তু একটু দূরে দূরে হবে, তাহলে কিন্তু আমাদের বেশি ইরোড হবে এবং কোয়ান্টাইজেশনটাও ভালো হবে না, ঠিক আছে? তো স্যাম্পলিং যদি ভালো না হয়, কোয়ান্টাইজেশনও তো ভালো হবে না। তোমার শর্ত হচ্ছে স্যাম্পলিং ভালো হওয়ার জন্য স্যাম্পলিং রেটটাকে ভালো করতে হবে, তারপরে স্যাম্পলিং যে ইন্টারভাল, ঠিক আছে, সেই ইন্টারভালটাকে কি করতে হবে? কমায় নিতে হবে। কমায় নিলে কি হবে? এই স্যাম্পল টু স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের যে অ্যামপ্লিটিউডের ডিফারেন্স, সেটা কমে যাবে, ঠিক আছে? অ্যাজ ইফ দ্য ডিফারেন্স ইজ 1 বিট কোয়ান্টাইজেশন, মানে এমন ভাবে কমাতে হবে যাতে করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 1 বিট করে মানে পার্থক্য হয়, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের। দেন দ্য স্টেপ সাইজ উইল বি ভেরি স্মল, দ্যাট ইজ ডেল্টা। মানে যদি স্টেপ সাইজটা খুবই ছোট হয়, মানে
প্রত্যেকটা স্যাম্পলের সাথে অথবা বলা যেতে পারে যে এই যে এরকম করে যেটা হরিজন্টালি আমরা টানছি, যদি আমাদের খুবই ছোট হয়, ঠিক আছে, যে দুইটার মধ্যে পার্থক্যটা স্টেপ সাইজ যেটা যেটা ডেল পড়াইলাম একটু আগে, এই যে এটা ডেলটা কেমন করে পাবো? ডেলটা হচ্ছে আমরা 2m max মানে হচ্ছে এই m max মাইনাস মাইনাস প্লাস m max, ঠিক আছে, তার মানে 2m max হচ্ছে এখানে, আর নিচে হচ্ছে l, এটা হচ্ছে স্টেপ সাইজ বলছিলাম। তো স্টেপ সাইজটা যত ছোট হবে তত আমাদের হচ্ছে এটাকে বলা হবে কত? ডেল্টা মডুলেশন, যদি খুবই ছোট হয়, ঠিক আছে। আমাদের ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে এটাই মূল কথা, যে ডেল এর ভ্যালুটা অনেক ছোট হবে, ঠিক আছে। এখন দেখেন আরো একটা মূল কথা, সেটা হচ্ছে স্যাম্পলিং রেটটা হাই করতে হবে, কারণ আমাদের স্যাম্পলিং রেট হাই না করলে তো ওটা হবে না, ডেল্টা তো ছোট হবে না, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা ডেল্টা মডুলেশনে আসছি, ঠিক আছে। ডেল্টা মডুলেশন সম্পর্কে, দ্য টাইপ অফ মডুলেশন where the sampling rate is much higher and in which the step size after quantization is of a smaller value del, such a modulation is termed as delta modulation। এখন কথাটা হচ্ছে এটা কিন্তু মডুলেশন, আমরা যেটা জানি মডুলেশনে কি হয়, একটা সিগন্যাল থাকে মানে মেসেজ সিগন্যাল, একটা হচ্ছে ক্যারিয়ার থাকে, তাই তো। তো আমাদের কি হবে, এখানে আমাদের যে মেসেজ সিগন্যালটাকে আমি ক্যারিয়ার দিয়ে পাঠাবো, সেই মেসেজ সিগন্যালটাকে যখন স্যাম্পলিং করব তখন স্যাম্পলিং রেটটা অনেক হায়ার থাকতে হবে, কারণ যদি হায়ার না থাকে তাহলে কি হবে, আমাদের হচ্ছে এই অ্যাম্পলিটিউড ডিফারেন্সটা অনেক বেশি হবে, এর ফলে স্যাম্পল টু স্যাম্পলের অ্যাম্পলিটিউড ডিফারেন্সটা অনেক বেশি হবে, ঠিক আছে। এই জন্য যাতে স্যাম্পলিংটা ভালো যদি করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যালুর সাথে আর একটা ভ্যালুর ডিফারেন্স খুবই কম হবে, কম হলে স্টেপ সাইজটাও অনেক কম হবে। এটা হচ্ছে মূল কথা ডেল্টা মডুলেশনের, দুইটা মেন কথা, একটা স্যাম্পলিং রেটটা অনেক হাই হবে, আমি দাগ দিয়ে দিচ্ছি, আচ্ছা, এখানে মাছ হায়ার, আর একটা হচ্ছে বলছে যে কোয়ান্টাইজেশনের যে ভ্যালুটা মানে স্টেপ সাইজটা, এটা থেকে দিই, ঠিক আছে, স্টেপ সাইজটা মানে ডেলটা খুব ছোট হবে, এই, ঠিক আছে, বুঝছেন। such a modulation is termed as delta modulation। এখন আমরা যাবো ফিচারে, এগুলার ফিচারে আসবো, মানে ডেল্টা মডুলেশনে কিছু ফিচার আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট ফিচারগুলো, ঠিক আছে। আর আরেকটা মজার জিনিস আছে, সেটা পরে বলতেছি, আগে এটা পড়ায়নি। এটুকু কি বুঝছেন দুইটা, মানে এটা সত্য? জি ম্যাম। মালিহা বলেন, বুঝছেন মালিহা? ইমরান হাসান, একরোলের ইমরান, তারপরে রাশেদ খান, রাশেদ আসছেন, রাশেদ জি বুঝতেছেন? ম্যাডাম, ম্যাডাম আমি শুনতেছি ম্যাম। শুনতেছেন বাট বুঝতেছেন কি? জি জি বুঝার চেষ্টা করতেছি ম্যাম। আচ্ছা, না বুঝতে পারলে কথা বলবেন, আপনারা আজকে কেউই কথা বলতেছেন না। ম্যাম আমি জার্নি করে আসছি তো ম্যাম, বাড়ি গেছিলাম ম্যাম, ও আচ্ছা একটু আচ্ছা আগে আসলাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে ইমরান। আচ্ছা, সৈয়দ আনোয়ার হোসেন, বুঝছেন? সৈয়দ আনোয়ার, আচ্ছা, তারপর আচ্ছা সাকিব, বুঝছেন? সাকিব আসছেন? জি ম্যাম আসি। আপনি নাকি খুব ইয়ে করছেন, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন, মালিহা বললো। জি ম্যাম, কালকে সন্ধ্যা থেকে বসে ম্যাম এই পর্যন্ত কমপ্লিট করতে পারিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কোন সাবজেক্টের? পাওয়ারের? জি ম্যাম। যাক, এটা ভালো করে করেন, ঠিক আছে, ওকে। তারপরে এখন নেক্সট যাচ্ছি ফিচার গুলোতে পড়ার জন্য। বলছেন ওভার স্যাম্পলড ইনপুট ইজ টেকেন টু মেক ফুল ইউজ অফ দ্য সিগন্যাল কোরিলেশন। আচ্ছা, আপনাদের কোরিলেশন সম্পর্কে আগে একটু বলি। দুই রকমের হতে পারে, অটো কোরিলেশন অথবা ক্রস কোরিলেশন, ঠিক আছে। এটা আপনারা মেবি সিগন্যালে পড়ছেন। আপনাদের কি কারো সিগন্যাল ছিল, সিগন্যাল এন্ড সিস্টেম? জি ম্যাম, গত 6 সেমিস্টার ছিল আর কি। তাহলে আপনারা বলেন তো কোরিলেশন কি, অটো কোরিলেশন কি? কেউ বলতে পারবে? কেউ? আরাফাত বলেন, আরাফাত বলেন, তারপরে রিফাত, কেউ পারবে না? ম্যাম ভুলে গেছে ম্যাম। ওকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো কোরিলেশনের আগে মিনিং বলি। কোরিলেশন বলতে বোঝাচ্ছে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের সম্পর্ক, ঠিক আছে।
একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল সম্পর্ক, বিটুইন টু ভ্যারিয়েবলস, ঠিক আছে। আচ্ছা, তারপর অটো কোরিলেশন বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা মানে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের কতটুকু মিল আছে, মানে একটা ভ্যারিয়েবল যেটা বলবো যদি বলি আমি এক্স, ঠিক আছে, আর একটা ভ্যারিয়েবল যদি আমি বলি এক্স, ঠিক আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ধরলাম, এটা আরেকটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, দুটো ভ্যারিয়েবলের মধ্যে কতটুকু মিল আছে সেটা একই জিনিস, কিন্তু এক্স এরই দুইটা জিনিস, কিন্তু ক্রস কোরিলেশন বলতে দুইটা আলাদা ভ্যারিয়েবল, একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে, মানে এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে কতটুকু মিল আছে সেটা হচ্ছে ক্রস কোরিলেশন। এখন এখানে কেন বলছে কোরিলেশনের কথাটা দেখেন, এখানে বলছে এন্ড ওভার স্যাম্পলড, স্যাম্পলিংটা ওভার হয়ে গেছে, আমরা পড়ছিলাম মডুলেশনটা ওভার হলে খারাপ, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ওভার স্যাম্পলড হয়ে গেছে, স্যাম্পলিংটা ওভার হলে কি হবে বলেন তো, এখানে স্যাম্পলিংটা ওভার হলে কিন্তু আমাদের কি বোঝাচ্ছে, তিনটা আমি বলছিলাম, একটা হচ্ছে কি এফ এস এর ভ্যালু গ্রেটার দেন কি হবে এফ এন কিউ, একটা হচ্ছে এফ এস এর ভ্যালু সমান সমান এফ এন কিউ, আর একটা হচ্ছে এফ এস ইজ লেস দেন, ঠিক আছে, এফ এন কিউ, বুঝছেন, এই তিনটা বলছিলাম না স্যাম্পলিং এর ক্ষেত্রে। তো যদি ওভার স্যাম্পলিং হয়, বলছে যে ওভার স্যাম্পলিং বলতে বোঝাচ্ছে যদি এফ এস এর ভ্যালুটা এফ এন কিউ এর চাইতে অনেক বেশি বড় হয়, তাহলে কি হবে, আমরা তো চাচ্ছি এটা করতে, আমাদের ডেল্টা মডুলেশনে তো এটাই করা হয় তাই না, যাতে করে আমাদের একটা সাথে আরেকটা ওভারল্যাপ না হয়। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করলে কি হবে, মানে আমরা যাতে প্রত্যেকটা সিগন্যালের সাথে মানে প্রত্যেকটা সিগন্যালের নির্দিষ্ট একটা ভ্যালুর সাথে, মানে আমাদের যখন স্যাম্পলিং করা হয় তখন কি হয় ভার্টিক্যালি করে আমাদের নির্দিষ্ট টাইমে পাওয়া হয়, যাতে প্রত্যেকটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের একটা মানে কোরিলেশন থাকে, একটা রিলেশন থাকে, ঠিক আছে, এই জন্য ওভার স্যাম্পলিং ইনপুটটাকে নেওয়া হয় ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে, যেটা আমি বলছি যে অ্যাম্পলিটিউড ডিফারেন্সটা কম হতে হবে, ঠিক আছে, এই জন্য এখানে ওভার স্যাম্পলিংটা কিন্তু খারাপ না, আমরা যেরকম ওভার মডুলেশন পড়ছিলাম, ওভার স্যাম্পলিং বলতে কিন্তু খারাপ কিছু বোঝাচ্ছে না এখানে, ঠিক আছে, এখানে ওভার স্যাম্পলিং বলতে বোঝাচ্ছে যে এফ এস এর ভ্যালুটা এফ এন কিউ থেকে বড় হতে হবে, মানে 2fm এর সাথে বড় হতে হবে, ঠিক আছে। এখন বলছে দ্য কোয়ান্টাইজেশন নেক্সট স্টেপ, ঠিক আছে, দ্য কোয়ান্টাইজেশন ডিজাইন ইজ সিম্পল, এখানে এটা খুবই সিম্পল ডেল্টার ক্ষেত্রে এই পিসিএম এর চাইতে, কারণ হচ্ছে এখানে জাস্ট কি করা হয়, দেখা হয় যে অ্যানালগ সিগন্যালটা থেকে একটা অ্যানালগ সিগন্যালটা নির্দিষ্ট একটা লেভেলের চাইতে ছোট না বড়, যদি অ্যানালগ সিগন্যালটা নির্দিষ্ট একটা লেভেল বা স্টেয়ারকেস বা একটা রেফারেন্স সিগন্যালের চেয়ে ছোট হয় তাহলে 0 হয়, আর যদি বড় হয় তাহলে 1 হয়, এজন্য বলা হচ্ছে ডিজাইনটা অনেক মানে সিম্পল ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমি পরে যখন ছবি দেখাবো তখন বুঝবেন আরো ক্লিয়ারলি আর কি, বাট আপনারা চাইলে একটু দেখায় আসি এটা ছবিটা, তাহলে একটু ক্লিয়ার হবে আমি যেটা বললাম। যেমন দেখেন দেখেন এটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে, এই অ্যানালগ সিগন্যালটা দেখেন আমাদের নির্দিষ্ট একটা ভ্যালু যদি দেওয়া থাকে, এখানে একটা নির্দিষ্ট ভেরিয়েবল ধরা হবে, ঠিক আছে, যদি এটার ক্ষেত্রে ধরা হয় দেখেন এই পর্যন্ত, মানে স্পেসিফিক্যালি এই পর্যন্ত দেখেন, এখান থেকে এই পর্যন্ত, এটাতে কিন্তু এই যে এই স্টেয়ারকেস যেগুলো দেখতে পাচ্ছেন, স্টেয়ারকেস কেন ইউজ করবো পরে বলতেছি, দেখেন আমার অ্যানালগ সিগন্যালটা কিন্তু স্টেয়ারকেসের চাইতে বড় ভ্যালু আছে, ঠিক আছে, বাট দেখেন স্টেয়ারকেসটা কিন্তু এখানে বড়, মানে অ্যানালগ সিগন্যালটা এখানে ছোট, ওই জন্য 0, বাট এখানে কিন্তু এইটুকু অংশে অ্যানালগ সিগন্যালটা স্টেয়ারকেস থেকে বড়, জন্য পুরাটুকুর জন্য 1, প্রত্যেকটা ইনস্ট্যান্টে 1, ঠিক আছে, আমি এটাই বললাম, এই জন্য এটা ডিজাইনটা খুবই সিম্পল বলা হচ্ছে, ঠিক আছে, ওকে। তারপরে এখানে বলছে দ্য ইনপুট সিকোয়েন্স ইজ মাচ হায়ার দেন দ্য নাইকুয়েস্ট রেট, ইনপুট সিকোয়েন্সটা অবশ্যই নাইকুয়েস্ট রেটের থেকে হায়ার হবে, ওই একই কথা ওভার স্যাম্পলিং এর জন্য আর কি, ঠিক আছে। দ্য কোয়ালিটি ইজ মডারেট, মানে কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো না খুব খারাপও না, মানে আপনাদের ডিএমএ অনেকগুলো নয়েজ থাকে, একটা হচ্ছে গ্র্যানুলার নয়েজ আর একটা হচ্ছে স্লোপ ওভারলোড নয়েজ, ঠিক আছে, তো এই দুটো নয়েজের জন্য আসলে এর পারফরমেন্সটা নট মানে অ্যাবাভ দ্য অ্যাভারেজ, ঠিক আছে, মানে অ্যাভারেজ একটা পারফরমেন্স দেয়, মানে আপনাদের হচ্ছে এই এই ডিএমএ যে সমস্যাগুলো সেটাকে আবার রিকভার করা হয় এডিএম ইউজ করে, মানে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, ওখানে আবার হচ্ছে আপনাদের ইয়ে হয় না, ওই দুটো নয়েজ থাকে না, বুঝছেন, তো এই জন্য এর কোয়ালিটিটা আসলে মডারেট, মানে মিডিয়াম, মাঝামাঝি, ঠিক আছে, খুব ভালো না খুব খারাপও না। তারপরে এখন দেখেন দ্য ডিজাইন অফ দ্য মডুলেটর এন্ড দ্য ডিমডুলেটর ইজ সিম্পল, ওই যে বললাম খুবই মানে জাস্ট কম্পেয়ার করা হয়, একটা কম্পেয়ারেটর রাখলেই হয়ে যায়, বুঝছেন, মডুলেটর ডিমডুলেটরে, তো কম্পারেটর মানে কেন রাখা হয়, কম্পারেটর জিনিসটা কি, দুইটা কম্পেয়ার করে, জানেন তো কম্পারেটরে কি করে,
একটা ইনপুট দিতে হয়, যেটা আমাদের অ্যানালগ ইনপুট, যেটা আমি দিব, আর স্টেয়ার কেসটা যেটা দিলাম দেখালাম সেটা হচ্ছে রেফারেন্স ইনপুট। ঠিক আছে, ওটা রেসপন্সে ওটার বড় হইলে 1 আর ওটা ছোট হইলে 0। এই জন্য অনেক সিম্পল এটা। তারপরে বলছে দ্য স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন অফ আউটপুট ওয়েভফর্ম। বলছে যে স্টেয়ারকেসটা কি করা হয়, এটা হচ্ছে আমাদের মানে আউটপুটের রেসপেক্টে আমাদের স্টেয়ারকেসটা রাখা হয়, অ্যাপ্রক্সিমেটলি স্টেয়ারকেসটা ইউজ করা হয় সবসময়। ঠিক আছে, আচ্ছা এখন তারপর এখানে বলছে স্টেপ সাইজ ইজ ভেরি স্মল। ডেল্টা এটা হচ্ছে অনেক ছোট থাকবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার হচ্ছে ফিচার। ঠিক আছে, তারপর বলছে বিট রেট ক্যান বি ডিসাইডেড বাই দ্য ইউজার, মানে এটা হচ্ছে ইউজারের মাধ্যমে আপনারা ডিসাইড করতে পারেন কত বিট রেটে পাঠাবেন আর কি। ঠিক আছে, এটা ইউজার ইয়ে করতে পারে, ঠিক করতে পারে। তারপরে এখানে দিস ইনভলভ সিম্পলার ইমপ্লিমেন্টেশন, এটা আর বলার দরকার নাই কারণ অলরেডি বলে দিছে অনেক সিম্পল ডিজাইন, মডুলেটর ডিমডুলেটর অনেক সিম্পল। ঠিক আছে, আচ্ছা এখানে এখন দেখেন ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন উইথ ডেল্টা মডুলেশন rather than transmit a coded representation of the sample, only a single bit is transmitted, which simply indicates whether that sample is larger or smaller than the previous sample. ঠিক আছে, এখন দেখেন আমি একটা জিনিস বলি এখানে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন এটা আছে একটা, ঠিক আছে, আর এটা একটা আছে। এখন বলেন তো এই যে এখানে এখানে একটা এখানে একটা, দেখেন এখানে ভ্যালু দেখে বোঝাই যাচ্ছে অ্যামপ্লিটিউডটা কম, এখানে হচ্ছে বেশি, তাই না? বুঝতে পারতেছেন? তো যদি এখানে কম হয়, ঠিক আছে, তার আগে কি আরো কম, একটা নির্দিষ্ট আগে ধরে নিতে হয়, 0 বা 1 ধরে নিতে হয়। ঠিক আছে, ধরে নিলাম, তারপর দেখেন পরেরটা কি এটা বেশি না কম? বেশি না? পরেরটা বেশি কিনা? জি ম্যাম। তাহলে দেখেন এই স্যাম্পলটার রেসপেক্ট আমি দেখবো, এইটার রেসপেক্ট আমি দেখবো, আগেরটা লো ছিল না কম ছিল, দেখতেছি আগেরটা এর সাথে কম, তাহলে এটা 1 হবে। তারপরে দেখেন এটা এ পর্যন্ত আসেও বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। তারপর যখন আমি এখানে আসবো দেখেন দেখতেছি আগেরটা যাতে এটা ছোট, তাহলে এটা 0। এভাবে করা হয় ডেল্টা মডুলেশনে। মানে আমাদের পিসিএম এ যেটা করা হয়, একটা কোডেড রিপ্রেজেন্টেশন মানে ইনকোড করতে হয় আগে। প্রথমে কি করতে হয়? প্রথমে হচ্ছে আপনাদের ইয়ে করতে হয়, স্যাম্পলিং করতে হয়, তারপরে কোয়ান্টাইজেশন করতে হয়, তারপরে ইনকোড করে পাঠাতে হয়। কিন্তু ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা সিঙ্গেল বিট পাঠানো হয়, শুধুমাত্র একটাই সিঙ্গেল বিট পাঠানো হয়, 0 অথবা 1। ঠিক আছে, যেটা কি প্রকাশ করবে যে মানে যদি 1 হয় বুঝতে পারবেন আপনারা যে আগের মানে প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে কি হয়েছে, এটা আমার এটার সাথে বড় হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো এই জন্য আমাদের আগে স্যাম্পলের রেসপেক্টে পরেরটা যদি বড় হয় তাহলে 1, যদি ছোট হয় তাহলে 0, এরকম। এটাই জাস্ট বুঝাবে ডেল্টা মডুলেশন দিয়ে। এটা একদম ইজি একটা কনসেপ্ট, কিন্তু এক্ষেত্রে অনেক কিন্তু নয়েজ থাকে। ঠিক আছে, বলছে দিস স্কিম সেন্ডস অনলি দ্য ডিফারেন্স বিটুইন দ্য পালসেস if the pulse at time tn plus 1 is higher in amplitude value then the pulse at time tn, then a single bit say 1 is used to indicate the positive value. মানে tn ধরলাম একটা নির্দিষ্ট সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ডে যদি ভ্যালু কি হয়, এটা 1 সেকেন্ড আর এটা 2 সেকেন্ড ধরলাম। ঠিক আছে, 2 সেকেন্ডের ভ্যালু যদি 1 সেকেন্ডের ভ্যালুর চাইতে বেশি হয় তাহলে একটা 1 দিয়ে বুঝাবো, যেটা পজিটিভ ভ্যালুতে বুঝাবো এটা বেশি ভ্যালু। ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে মানে পাঁচটা যদি tn মানে 2 সেকেন্ডে যেটা সেটা হচ্ছে 1 সেকেন্ডের চাইতে কম হয় তাহলে 0 দিয়ে বুঝাবো যেটা কম। ঠিক আছে, এটুকুই, যেটা আমি উপরে বললাম সেটাই। যদি আমার 2 সেকেন্ডে মানে পরবর্তী সেকেন্ডের ভ্যালু আগের সেকেন্ড মানে 1 সেকেন্ড tn যেটা যদি বোঝায় 1 সেকেন্ড, 1 সেকেন্ডের চাইতে কত হয়, বেশি হয়, ঠিক আছে, তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করবো, একটা পজিটিভ ভ্যালু 1 দিয়ে। আর যদি হচ্ছে tn প্লাস 1 এর ভ্যালুটা আমাদের আগের ভ্যালু চাইতে কি হয়, কম হয়, তাহলে 0 দিয়ে প্রকাশ করব, সোজা কথায়। ঠিক আছে, বুঝছেন? তাড়াতাড়ি বলেন, না বুঝলে আমি একটু বলবো, না সামনের দিকে আগাবো, অনেকগুলো পড়া বাকি আছে এখনো। জি ম্যাম, বুঝছি ম্যাম। ওকে, দিস স্কিম ওয়ার্কস ওয়েল ফর স্মল চেঞ্জেস ইন সিগন্যাল বিটুইন স্যাম্পলস। মানে আমাদের যদি স্মল চেঞ্জ হয়, ঠিক আছে, ধরলাম খুবই ক্ষুদ্র চেঞ্জ হচ্ছে কোনো সিগনালে, সেটার ক্ষেত্রে খুব ভালো, কিন্তু কিন্তু বড় চেঞ্জের ক্ষেত্রে এটা ভালো না। ঠিক আছে, বলছে চেঞ্জেস ইন বাট ইফ চেঞ্জেস ইন অ্যামপ্লিটিউড আর লার্জ দিস উইল রেজাল্ট ইন লার্জ ইরোর্স। এই ইরোরগুলোর মধ্যে একটা হচ্ছে স্লোপ ওভারলোড আর একটা হচ্ছে গ্র্যানুলার নয়েজ, এরপরে আছে এটা। ঠিক আছে, যদি অ্যামপ্লিটিউডের ডিফারেন্স খুবই কম হয়, ঠিক আছে, মানে স্মল চেঞ্জ হচ্ছে, ধরেন একটা অ্যামপ্লিটিউড এরকম আছে, হ্যাঁ এরকম আস্তে 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 এরকম করে বাড়তেছে, কিন্তু যদি এরকম হয় একটা ধরেন এখানে আছে একটা সরাসরি এরকম করে বাড়ে গেল,
দেখতে পাচ্ছেন একটা এত উঁচু আর একটা হচ্ছে এত নিচু, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, অনেকগুলো ইরর পাওয়া যাবে, ঠিক আছে? এই এখন দেখেন এটা একটু মিশাই দিই। দেখতে পাচ্ছেন ওপরে দেওয়া আছে অ্যামপ্লিটিউড, নিচে আছে টাইম, ঠিক আছে? এখন এইটুকু ইনস্ট্যান্ট, ঠিক আছে? একটা ইনস্ট্যান্ট, এটা একটা ইনস্ট্যান্ট, দাঁড়ান আমি দাগ দিই, এটা একটা ইনস্ট্যান্ট, এটা একটা ইনস্ট্যান্ট, ঠিক আছে? এখন দেখেন এই টাইমটা নিশ্চয়ই এই টাইমের সাথে বড়, তাই না? এটা বলেন, এটা যদি 1 সেকেন্ড হয় এটা 2 সেকেন্ড হবে না? জি ম্যাম। 2 সেকেন্ড দেখবে, এখন 2 সেকেন্ডের ক্ষেত্রে যে 1 সেকেন্ডের ভ্যালুটা নিজের চাইতে বড় না ছোট? কি দেখতে পাচ্ছে, ছোট না? ছোট না বড়? ছোট ম্যাম। তাহলে যে ছোট হয় তাহলে মনে করতেছে তাহলে আমি বড়, তাহলে এখানে 1 বসায় দিবেন। আবার দেখেন এক্ষেত্রে আমি যে এটা প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? প্রথম থেকে শুরু করি, যে এখানে 0, প্রথমে 0 ধরে নিব। আহা, প্রথমে 0 ধরে নিলাম, ঠিক আছে? কম ভ্যালু থেকে শুরু হচ্ছে। তারপর দেখেন এখানে দেখতেছে যে এই ইনস্ট্যান্টটা এটা 0 সেকেন্ড ধরেন, তাহলে এটা যাতে বড় নিশ্চয়ই, তাহলে দেখতেছে এটা 0 থেকে শুরু হওয়ার পরে দেখছে যে এটা আমার নিজের পজিশনটা এটা যাতে বড়, তাহলে এখানে কি করবে 1 বসা দিচ্ছে। 2 এর ক্ষেত্রে দেখছে এটা চাইতে নিজে বড়, তাহলে 1 বসা দিচ্ছে। 3 এর ক্ষেত্রে দেখতেছে এটা চাইতে কিন্তু বড়, তাহলে 3 এর যে ভ্যালুটা এখানে আসছে, তাহলে এখানে 1 বসা দিচ্ছে। তারপরে দেখছে 4 এর ক্ষেত্রেও বড়, তাহলে এখানে 1 বসা দিচ্ছে, ঠিক আছে? 5 এর ক্ষেত্রেও বড়, 1 বসা দিচ্ছে। 6 এর ক্ষেত্রেও বড়, 1 বসা দিচ্ছে। তারপরে দেখেন এটা কিন্তু আর বড় না, এটা কিন্তু এটার ক্ষেত্রে বড়, তাহলে এটার ক্ষেত্রে 0 বসা দিচ্ছে, ঠিক আছে? এরকম করে করে দেখেন আমরা এটা কিন্তু আউটপুট পাচ্ছি, 0 দিচ্ছি এখানে, তারপরে আমরা 1 দিচ্ছি এখানে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে বাড়তেছে কিন্তু, বাড়তেছে কিন্তু, বাড়তেছে কিন্তু, ঠিক আছে? তারপর বাড়তেছে, বাড়তেছে, তারপরে যখন আসলো 0 তখন কিন্তু থাপ করে কমে গেল। এই যে এখানে 0 যখন আসবে তখন দেখেন এখানে ফাট করে কমে গেল। তারপরে কমতে কমতে কিন্তু প্রত্যেকটাই 0 0, তারপরে দেখেন এখানে আসে আবার বাড়তেছে, ঠিক আছে? এই বাড়ার জন্য এই যে এই ভ্যালুটা আগেরটা চাইতে বাড়ছে, এই যে নিচের যে ভ্যালুটা ছিল এখান থেকে এই ভ্যালুটা কিন্তু মানে এখানে অ্যামপ্লিটিউড যেটা, এখানকার অ্যামপ্লিটিউড কিন্তু তার চেয়ে বড়, এই জন্য এখানে 1, এই জন্য এটা উপরে যাচ্ছে, আবার আবার এখানে 1 দেখেন ওই জন্য আবার উপরে যাচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে এই যেটা স্টেয়ারকেস, সেটা হচ্ছে আউটপুট বুঝাইছে, ঠিক আছে? এই 1 0 1 0 রেসপেক্টে। আর যেটা এই অ্যানালগ সিগন্যালটা সেটাকে আমি কি বলতেছি, কয়েকটা স্যাম্পলে ভাগ করতেছি, ঠিক আছে? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দিয়ে দেখছি আগের স্যাম্পলটা এখন বর্তমান স্যাম্পলের চাইতে ছোট না বড়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটু কথা বলেন। জি ম্যাম। আচ্ছা, কেউ যদি না বুঝেন তাহলে আরেকবার বলেন আমাকে। আচ্ছা, কেউ না বুঝেন নাই, ঠিক আছে, আমি তাহলে স্কিপ করলাম। ওকে, এখন ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে? এখন ইম্পর্টেন্ট নোটটা দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্টেপ সাইজ আর একটা হচ্ছে স্যাম্পলিং টাইম, ঠিক আছে? স্টেপ সাইজটা কি বলছে, শুড নট বি টু স্মল নর টু লার্জ, মানে আমাদের স্টেপ সাইজটা খুবই যদি ছোট হয় তাহলে একটা সমস্যা হবে, খুবই যদি লার্জ হয় তাহলে কিন্তু একটা সমস্যা হবে, ঠিক আছে? তো এখানে দেখেন যদি স্মল ডেল্টা হয়, ডেল্টা মানে স্টেপ সাইজ, আর তাহলে কি হবে, সিগন্যাল চেঞ্জেস র্যাপিডলি, মানে যদি স্টেপ সাইজটা ধরেন খুব ছোট হচ্ছে, এইটুকু চেঞ্জ, ঠিক আছে, এইটুকু স্টেপ সাইজ, আর সিগন্যালটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, এত তাড়াতাড়ি বড় হচ্ছে, তাহলে কি হবে, আন্ডার এস্টিমেশন হবে, কিন্তু মানে ধরতে পারবে না, জিনিসটা বুঝছেন? সিগন্যালটা অনেক তাড়াতাড়ি মানে চেঞ্জ হচ্ছে কিন্তু স্টেপ সাইজটা আমাদের অনেক ছোট, তাহলে আমরা এইটুকু করে করে দেখতে দেখতে দেখা যাচ্ছে কি অনেক টাইম লাগতেছে, আন্ডার এস্টিমেট হয়ে যাচ্ছে, অনেক মানে কি বলবো একবারে বাড়ে গেছে কিন্তু আমরা বুঝতেছি না যে এরকম ভাবে আলাদা হয় বাড়ে গেছে। আবার যদি লার্জ স্টেপ সাইজ হয় আর যদি স্মল চেঞ্জ হয় তাহলে কি হবে, ধরেন স্টেপ সাইজটা এখান থেকে এ পর্যন্ত, কিন্তু আমাদের স্মল চেঞ্জটা হচ্ছে এরকম, ধরেন এরকম আছে, এরকম আছে, ঠিক আছে? তো ধরেন এখান থেকে আমার এই পর্যন্ত বের করতে পারবো। এক মিনিট দাঁড়ান একটু, হ্যাঁ।
আচ্ছা, তাহলে এখন দেখেন, যদি আমি বলছি স্টেপ সাইজ যদি অনেক বড় হয়, এখান থেকে এই পর্যন্ত স্টেপ সাইজ চিন্তা করেন, তাহলে কিন্তু এই চেঞ্জগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে চেঞ্জ, সেটা কিন্তু ধরতে পারবে না। এটা কি বুঝছেন? তখন আবার ওভার এস্টিমেশন হবে। দুইটা সমস্যা, যদি মানে স্টেপ সাইজটা খুব ছোট হয়, আর ধরেন আমাদের সিগন্যালটা খুব তাড়াতাড়ি মানে চেঞ্জ হয়, ঠিক আছে, খুবই তাড়াতাড়ি, ধরেন এই পজিশনে আছে, কোন একদম এই পজিশন পর্যন্ত শার্পলি বাড়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে বুঝতে অনেক টাইম লেগে যাচ্ছে, তখন আন্ডার এস্টিমেশন হচ্ছে। আবার যদি স্মল চেঞ্জ হয় কিন্তু আমাদের স্টেপ সাইজটা অনেক বড় হয়, তাহলে কিন্তু স্টেপ সাইজগুলো মানে স্মল চেঞ্জগুলো ধরতে পারবো না, তখন আবার ওভার এস্টিমেশন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আন্ডার এস্টিমেশন, একটা হচ্ছে ওভার এস্টিমেশন। তাহলে আমাদের মাঝখানে হইতে হবে কিন্তু স্টেপ সাইজটা, দেখেন, ঠিক আছে। তাহলে এখন আরেকটা জিনিস বলছে, দুইটা জিনিস, আরেকটা হচ্ছে কি স্যাম্পলিং টাইম। স্যাম্পলিং টাইম টি, ঠিক আছে। তো এখন বলছে স্মলার টি ইনক্রিজ ওভারঅল অ্যাকুরেসি। স্মলার টি বলতে কেন, এখানে আমাদের হচ্ছে দেখেন স্যাম্পলিং টাইমটা ইন্টারভালটা এরকম টি, এরকম এরকম ডিস্টেন্সে, এই যে উপরে দেওয়া আছে দেখেন, এই যে এখানে যেটা টি, একটার সাথে আরেকটা ডিফারেন্স দেখছেন, এটা আর এটা এই পয়েন্টের ডিফারেন্স স্যাম্পলিং এর মধ্যে। তো বলছে কি দেখেন, টি এর ভ্যালুটা স্মলার যদি হয়, স্মলার টি ইনক্রিজেস ওভারঅল অ্যাকুরেসি, মানে যদি টি এর ভ্যালুটা ছোট হয় তাহলে কি করবে, অ্যাকুরেসিটা অনেক বাড়ে যাবে, ঠিক আছে। মানে অ্যাকুরেসিটা খুব বাড়ার জন্য টি এর ভ্যালুটা একটু ছোট হতে হবে, ছোট না হলে ওই যে অ্যাব্রাপ্ট চেঞ্জ গুলো ধরতে পারবে না। বাট স্মল টি ইনক্রিজেস আউটপুট ডাটা রেট, দ্যাট ইজ নাম্বার অফ বিট পার সেকেন্ড, মানে আমাদের ডাটা রেটটা তখন বাড়ায় দিবে, ঠিক আছে, স্মলার টিটা। আবার তাহলে কি করতে হবে, ডাটা রেট বাড়লে কি হবে, কিছু সমস্যা নেই, কিন্তু এটা মডারেট রাখলে বেশি ভালো, ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে, ডেল্টা মডুলেশন রুল কোনটা, আমাদের স্মলার ডেল স্মলার টি, আর হচ্ছে একটা লার্জার ডেল লার্জার টি, ঠিক আছে। তো আমাদের ডেল্টা মডুলেশনের জন্য আমাদের কি করতে হবে, দুইটাই কিন্তু আমাদের দুইটার মাঝখানে মাঝখানে রাখতে হবে, ঠিক আছে। ডেলটা যদি আমি ছোট রাখি তাহলে টিটাও ছোট রাখতে হবে, আর ডেলটা যদি বড় রাখি তাহলে টিটাও বড় রাখতে হবে, ঠিক আছে, দুইটা ক্ষেত্রে দুইটা। এটা যদি করেন আর টি যদি বড় রাখেন তাইলে হবে না, আবার টি যদি বড় রাখেন ডেলটা যদি ছোট রাখেন তাইলে হবে না। যখন স্মলার ডেল নিব তখন টাইমটাও ছোট নিব, আর যখন লার্জার ডেল নিব তখন টিটাও লার্জার নিতে হবে, ঠিক আছে। এখন আসছি আমি, খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট আপনাদের বিভিন্ন পরীক্ষাতে, এটা থিওরিটিক্যাল আকারে আসবে, ঠিক আছে, নট হচ্ছে ম্যাথমেটিক্যাল। স্লোপ ওভারলোড নয়েজ, ঠিক আছে, একটা হচ্ছে স্লোপ ওভারলোড নয়েজ। আচ্ছা, স্লোপ ওভারলোড নয়েজ, ঠিক আছে, একটা হচ্ছে স্লোপ ওভারলোড আর একটা হচ্ছে গ্র্যানুলার নয়েজ। তো স্লোপ ওভারলোডের ক্ষেত্রে দেখেন হচ্ছে when the analog input signal changes at a faster rate than the DAC, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ক্যান মেনটেন, তখন এই আমাদের স্লোপ ওভারলোড নয়েজটা হবে। মানে আমাদের অ্যানালগ ইনপুটটা যদি চেঞ্জ হয় মানে খুবই তাড়াতাড়ি, ঠিক আছে, যেটা আমাদের ইনপুট দিব, আমাদের DAC মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যেটা ইউজ করবো আমরা, সেটার তুলনায় যদি মানে এটা কেন ইউজ করতেছি আমরা, ওই যে আমাদের যে স্টেয়ার কেসটা পাচ্ছি সেটা তো এই কনভার্টার ইউজ করার ফলে পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের যদি ইনপুট সিগন্যালটা খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয় ওই ড্যাকের ওই স্টেয়ার কেসে কনভার্সনের মানে চাইতে আর কি, তাহলে হচ্ছে এই স্লোপ ওভারলোড নয়েজটা হবে, ঠিক আছে। এখন বলছে যদি এটা হয় তাহলে কি হবে, the slope of the analog signal is greater than the delta modulator can maintain and is called slope overload, মানে স্লোপটা, স্লোপ আমরা বলতে কি বুঝাই, y is equal to mx, তাই না। এখানে স্লোপ কোনটা বা ইয়ে কোনটা, এম এম বলতে কি বোঝায়, ডাল। ডাল মানে ডাল আর স্লোপ একই জিনিস। বুঝি নাই কি, ডাল আর স্লোপ একই জিনিস আর কি বাংলা। ডাল না, ডাল না, ঢাল। গড, আপনি কি বললেন আচ্ছা কিছু হবে না, ডাল না, হ্যাঁ ঢাল, ঢাল, তাই তো বলি ডাল, আমি আমি নতুন শুনলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কেমন হয়, একটা যদি আমি ইকুয়েশন ইয়ে ছবি আঁকি, গ্রাফ, এটা না, এটা স্লোপটা না, তাই না, তার মানে y বাই x করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে m, তাই তো। তো এখন বলছে যে আমাদের যদি অ্যানালগ সিগন্যালটা খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয় মানে খুবই ফাস্টার রেটে, তাহলে কি হবে, আমাদের ওই স্টেয়ার কেসটা যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, সেটা তাকে যদি মানে মেনটেন করতে না পারে, বুঝতে না পারে চেঞ্জটা, ঠিক আছে, তাড়াতাড়ি চেঞ্জটা,
সেই ক্ষেত্রে আমাদের স্লোপ ওভারলোড নয়েজটা হবে। এখন বলছে ইনক্রিজিং দ্য ক্লক ফ্রিকোয়েন্সি রিডিউসেস দ্য প্রবাবিলিটি অফ স্লোপ ওভারলোড অকারিং। Another way to prevent slope overload is to increase the magnitude of the minimum step size. এদের সম্পর্কে বলতেছি, তার আগে হচ্ছে আমি আগে দেখাই আসি স্লোপ ওভারলোড নয়েজটা কি। এই দুইটা মিনিমাইজেশনের টেকনিক আমি বলে দিচ্ছি, তার আগে আমি দেখাই আগে। এখানে দেখতে পাচ্ছেন স্লোপ ওভারলোড ডিস্টরশন। এখন দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট, ঠিক আছে, এটা ইনপুট। এখন বলছে স্টিপ স্লোপ র্যাপিড চেঞ্জ, মানে এটা যদি র্যাপিডলি চেঞ্জ হয় খুবই তাড়াতাড়ি, ঠিক আছে। দেখেন কতগুলো আউটপুট, এই ড্যাক আউটপুট যেটা, এটা দেখেন এটা বুঝতেই পারতেছে না, মানে র্যাপিড চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা র্যাপিড চেঞ্জ হচ্ছে বলতে দেখেন এখান থেকে এটার সাথে কিন্তু কোনো ইয়েই হচ্ছে না, মানে কি বলবো, জাস্ট স্টেপ সাইজ বাড়ায় দিচ্ছে। যে মানে এটা কোন সমস্যাটা হচ্ছে এখানে, এই যে আমাদের যদি সিগন্যালটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় কিন্তু স্মল ডেল হয়, তাইলে কিন্তু আন্ডার এস্টিমেশন যেটা, সেটা কিন্তু সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের ধরতেই পারছে না ড্যাকটা, মানে এটার সাথে এটার পার্থক্য খুবই র্যাপিডলি হচ্ছে, পার্থক্যটা খুবই মানে ধরার জন্য মানে খুব সূক্ষ্ম জিনিস লাগবে, কিন্তু ড্যাক সেটা পারতেছে না। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে স্লোপ ওভারলোড ডিস্টরশন, মানে আমাদের অ্যানালগ সিগন্যালটা যদি খুবই র্যাপিডলি চেঞ্জ হয়, ঠিক আছে, র্যাপিডলি ইনক্রিজ হয়, তাহলে হচ্ছে আমাদের এই নয়েজটা হবে। ওকে, এখন এই নয়েজটাকে দূর করারও উপায় আছে। কি উপায় আছে বলেন তো? এখন আমাদের প্রথম উপায় হচ্ছে যদি আমরা ওই ইনক্রিজিং দ্য ক্লক ফ্রিকোয়েন্সি, মানে ক্লক ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে কি যে পরপর যেটা নিচ্ছি, ধরেন এই যে এটা নিলাম, এই পরেরটা নিলাম না, এরপরে একদম এটা নিলাম, এই যে এটা নিলাম, তাহলে কিন্তু আমাদের দেখেন এতগুলো মাঝখানে স্টেপ লাগতেছে না। অথবা এটা নিলাম, পরে আবার এটা নিলাম, ঠিক আছে, মানে ক্লকের ফ্রিকোয়েন্সি বা হচ্ছে বলা যায় টাইম পিরিয়ডটাকে বাড়ায় দিচ্ছি, এর ফলে কিন্তু আমাদের হচ্ছে র্যাপিড চেঞ্জটা ধরতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এটা গেল একটা স্টেপ আর কি, একটা হচ্ছে মিনিমাইজেশন টেকনিক। আর একটা কি, আমাদের যদি ইনক্রিজ করতে পারি তো ম্যাগনিটিউড অফ দ্য মিনিমাম স্টেপ সাইজ, মানে ডেলের যদি সাইজটা আমরা বাড়াইতে পারি। এখানে দেখেন আন্ডার এস্টিমেশনে কি সমস্যা ছিল, ডেলের সাইজটা খুব ছোট ছিল আর চেঞ্জটা অনেক র্যাপিড ছিল, কিন্তু আমরা যদি ডেলের সাইজটা যেখানে বাড়াতে পারি তাহলে কিন্তু এই চেঞ্জটা ধরতে পারবে, তার মানে আমার তখন স্লো ওভারলোড নয়েজটা থাকবে না, ঠিক আছে। এগুলা মনে রাখবেন, তাইলেই হবে। ওকে, এটা কিন্তু থিওরিটিক্যালি আসে। ম্যাম আরেকবার বলেন স্লোপ ওভারলোডটা মানে আচ্ছা, টোটালটা আরেকবার বলতেছি। আরেক জিনিসটা হচ্ছে মেইনলি আমাদের যখন ইনপুট সিগন্যালটা খুবই ফাস্টার রেটে চেঞ্জ হবে, ঠিক আছে, খুবই ফাস্টার রেটে বাড়বে বা কমবে, যে এমন বেশি ফাস্টার রেট হবে সেটা, যেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্রক্সিমেশন আউটপুটটা, মানে ড্যাক বলতে বোঝাচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটার মাধ্যমে তো আমরা স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন আউটপুট পাই, সেটা ধরতেই পারবে না যে চেঞ্জটা এত তাড়াতাড়ি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্লোপ ওভারলোড নয়েজ হবে। যদি আমি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে দেখেন আমরা এতগুলো স্টেপ লাগতেছে এই পর্যন্ত আসার জন্য, কিন্তু এখানে কিন্তু ধাম করে বাড়ে গেছে, তো এটা তো আমরা ডিটেক্ট করতে পারতেছি না, আমার তো একটা নির্দিষ্ট স্টেপ সাইজ আছে, ওটা ছোট বলে আমরা ধরতে পারতেছি না। কিন্তু যদি আমরা এই যে এটা আর এটার মাঝখানে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, সেটা যদি কমায় নি, মানে আমরা যদি ফ্রিকোয়েন্সিটা বা টাইম পিরিয়ডটা বাড়ায় নি আমরা ড্যাকের, তাহলে কি হবে, তাহলে আমরা ধাপ করে বাড়লেও এটা বুঝতে পারবো। এটা একটা গেল। আর একটা জিনিস কি, স্টেপ সাইজ বলতে দেখেন স্টেপ সাইজ হচ্ছে এইদিকে, আবার এইটা আর এটার মধ্যে পার্থক্য যেটা, এটা হচ্ছে খুবই ছোট ধরা হচ্ছে, ঠিক আছে। এই স্লোপ ওভারলোডের ক্ষেত্রে ছোট, মানে আন্ডার এস্টিমেশনে যেটা হয়, তো এটা যদি বাড়ায় দিই, ধরলাম এটা একটা দিলাম আর আরেকটা দিলাম হচ্ছে এখানে, তাহলে দেখেন স্টেপ সাইজ বাড়ায় দিলেও কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাপ্রক্সিমেটলি আউটপুটটা পাচ্ছি, তখন আর মানে সমস্যা হচ্ছে না, এই নয়েজটা হচ্ছে না, ঠিক আছে, বুঝছেন এবার? জি ম্যাম এবার বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে গ্র্যানুলার নয়েজ, ঠিক আছে। আপনারা এগুলো পড়ে আসছেন না আশিকুর, ওই যে ইয়েতে ডিপ্লোমাতে? জি ম্যাম আমাদের ওই কনসেপ্টটা আগে জানা আছে, কিন্তু ম্যাম ওই জন্য আর কি ক্লিয়ার হচ্ছে, মানে মনে নাই এরকম ভাবে, কিন্তু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটু জানা রাখলেই বাকিটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা আমি বলি, আপনাদেরকে যে আমি পড়াচ্ছি এটাই যে শেষ তা কিন্তু না, কারণ কি মানে আমি আপনাদেরকে বলি যেটা, সেটা হচ্ছে যে টিচার যেটুকু পড়াবে, টিচার তো সব শূন্য পড়াতে পারবে না বা টাইমও থাকবে না এত, ঠিক আছে। তো কি করতে হবে আপনাদের, আমি যেটুকু পড়াচ্ছি আপনাদেরকে এটা ঘাটে ঘাটে আরো শিখতে হবে, মানে কি, মানে ইউটিউব আছে, তারপরে আপনাদের নেট আছে, ঠিক আছে, বা আমার কাছ থেকে কোনো হেল্প লাগলে নিবেন, নিয়ে আরো জানতে হবে, যাতে জানার ইচ্ছা, যারা ভাইভাতে ভালো করতে চান বা বিভিন্ন সরকারি পরীক্ষায় দিবে আর কি, তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এই এখন দেখেন, হ্যালো হামিদুল ইসলাম, কিছু বলবেন? সরি ম্যাম। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা গ্র্যানুলার নয়েজ, ঠিক আছে,
It can be seen that when the original input signal has a relatively constant amplitude, the reconstructed signal has variations that were not present in the original signal. মানে আমাদের ইনপুটটা কোনো একদম মানে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, মানে বেশি চেঞ্জ হচ্ছে না ইনপুটের, ঠিক আছে, একই রকম ভ্যালু পাচ্ছি আমরা। কিন্তু আমরা যেটা রিকনস্ট্রাকশন করছি সেটাতে দেখা যাচ্ছে কিছু ভ্যারিয়েশন পাচ্ছি, ঠিক আছে, যেটা আমাদের অরিজিনালে ছিল না। এটাকেই বলা হচ্ছে গ্র্যানুলার নয়েজ মেনলি। ওকে, তারপর গ্র্যানুলার নয়েজ ইন ডেল্টা মডুলেশন ইজ অ্যানালগাস টু কোয়ান্টাইজেশন নয়েজ ইন কনভেনশনাল পিসিএম। মানে এখানে বলছে যে আমাদের গ্র্যানুলার নয়েজ যেটা, সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে এই জন্য যে আমাদের যখন অ্যামপ্লিটিউডটা বেশি ভ্যারিয়েশন হচ্ছে না, বাট কি করতেছি আমরা, আমাদের আউটপুটে দেখতেছি বেশি ভ্যারিয়েশন আসছে। এটা কেন হচ্ছে এখন যে ছবি দেখাচ্ছি, ছবি দেখা একটু বলতেছি। দেখেন ছবিতে, আগে ছবিটা দেখাইছি, দেখেন এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, দেখেন মোটামুটি সেম, মানে খুব বেশি বাড়া কমা করতেছে না, ঠিক আছে। আর এটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড সিগন্যাল, এই যে ভেতরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এটা কেমন করে পাইলাম, ওই যে আমরা অ্যাপ্রক্সিমেট স্টেয়ারকেস নিলাম, একটা স্টেয়ারকেসের এই আপার ভ্যালুটাকে এই ভ্যালু নিলাম, দিয়ে লোয়ার ভ্যালুটাকে এখান দিয়ে যোগ করে দিলাম, এভাবে করে পাচ্ছি। তো দেখেন আমরা কিন্তু এরকম ভ্যালু দিছিলামই না, বাট এরকম ভ্যালু পাচ্ছি। এরকম ক্ষেত্রে আমাদের এটাকে বলা হচ্ছে গ্র্যানুলার নয়েজ, ঠিক আছে। এটাকে কেমন করে চেঞ্জ করা যাবে, এটা কি জন্য হয়, দেখেন এখানে লেখা আছে গ্র্যানুলার নয়েজ ক্যান বি রিডিউসড বাই ডিক্রিজিং দ্য স্টেপ সাইজ। আমাদের যে স্টেপ সাইজ, মানে স্টেপ বলতে কোনটা বোঝাচ্ছে, যে এটা আর এটা, ঠিক আছে। এটা যদি কম রাখি, তাহলে কম রাখলে দেখেন এত বেশি ডিফারেন্স হবে না, তাহলে আমাদের এই কাছাকাছি যাবে, এই যে এরকম হবে, ঠিক আছে, তাহলে একটু কমে যাবে। কিন্তু আবার এখানেও দেখেন যদি স্টেপ সাইজ কম রাখি, তাহলে কিন্তু কাছাকাছি ভ্যালু যাবে, এত মানে ভ্যারিয়েশন হবে না, ঠিক আছে। একটা এটা গেল। Therefore, to reduce the granular noise, a small resolution is needed, and to reduce the possibility of slope overload occurring, a large resolution is required. Obviously, a compromise is necessary. মানে আমাদের কি করছিলাম, আমাদের কিন্তু ওপরে আমাদের স্টেপ সাইজটাকে বাড়াতে হচ্ছিল, স্মল স্টেপ সাইজটা কিন্তু জন্য আমরা অ্যাব্রাপ্ট চেঞ্জটা ধরতে পারতেছিলাম না, কিন্তু আমাদের এখানে কিন্তু আবার স্টেপ সাইজটাকে কমাইতে হবে, বুঝছেন, দুইটা কিন্তু একে অন্যের ব্যস্তানুপাতিক। আমি একবার উপরে দেখাচ্ছি, ওপরে আমি বললাম যে আমি স্টেপ সাইজটা বাড়াই দিব, যে এখান থেকে এটুকু না রাখে আমি এখান থেকে এই পর্যন্ত রাখবো, তার মানে কি বাড়ানো হচ্ছে, বাড়াইলে আমি অ্যাব্রাপ্ট চেঞ্জটা ধরতে পারবো। কিন্তু আমি এখানে কি বলতেছি, এখানে আমি বলতেছি যদি স্টেপ সাইজটা কমানো যায়, এটার মধ্যে ডিফারেন্সটা, তাহলে কি হবে, আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা আউটপুট পাবো, যেটা সঠিক হবে কাছাকাছি। হ্যাঁ, এই জন্য বলছে যে এটার ক্ষেত্রে আমরা স্টেপ সাইজটা কমাবো, তাহলে আমাদের দেখেন আমাদের হচ্ছে ইয়ের ক্ষেত্রে স্লোপ ওভারলোডের ক্ষেত্রে ই করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে স্টেপ সাইজ, কিন্তু এই ক্ষেত্রে কমাইতে হচ্ছে গ্র্যানুলার নয়েজের ক্ষেত্রে, কিন্তু দুইটা একে অন্যের ব্যস্তানুপাতিক, তাহলে দুইটার মধ্যে কম্প্রোমাইজ মানে মাঝামাঝি কিছু একটা রাখতে হবে যাতে করে দুইটা নয়েজই কম হয়, ঠিক আছে। তারপরে কম্প্রোমাইজ বলতে বোঝাচ্ছে দুইটাকেই, কম্প্রোমাইজ মানে হচ্ছে একটাতে বাড়াতে বলতেছে, এটা কমাইতে বলতেছে, বাট কম্প্রোমাইজ বলতে বোঝাচ্ছে দুইটাকেই আমি এমন ভাবে মানে ফিক্স করবো যাতে করে দুইটার ক্ষেত্রে সমস্যাটা কম হয়, যত কম রাখা যায় আর কি, ঠিক আছে সমস্যা। আচ্ছা, তবে এখন বলছে গ্র্যানুলার নয়েজ ইজ মোর প্রিলিভেন্ট ইন অ্যানালগ সিগন্যালস দ্যাট হ্যাভ আ গ্র্যাজুয়াল স্লোপস অ্যান্ড হুজ অ্যামপ্লিটিউডস ভ্যারি অনলি আ স্মল অ্যামাউন্ট। বলছে গ্র্যানুলার নয়েজটা আমাদের কোনটাতে বেশি হয়, অ্যানালগ সিগন্যালে বেশি হয়, ঠিক আছে। Slope overload is more prevalent in analog signals that have steep slopes or those whose amplitudes vary rapidly. মানে দুইটাই অ্যানালগের ক্ষেত্রেই হবে, কারণ আমরা অ্যানালগ ইনপুটটাই দিচ্ছি, বাট কি হবে যদি আমাদের অ্যানালগ সিগন্যালটার যে অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা খুবই স্মল পরিমাণ ভ্যারি করবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের গ্র্যানুলার নয়েজ হবে। আর যেই হচ্ছে অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা খুবই তাড়াতাড়ি ভ্যারি করবে, সেখানে আমাদের স্লোপ ওভারলোড নয়েজটা হবে, ঠিক আছে। আর একটা ব্যাপার বলছে কি দেখেন, স্লোপ ওভারলোডের ক্ষেত্রে স্টিপ মানে হচ্ছে কি বলে, খাড়া বলে না কি যেন বলে, খাড়াই তো বলে মনে হয় না, খাড়া ঢাল, খাড়াই বলে তো না স্টিপ বলতে, ওই যে খাড়া হয় না, এই যে এরকম খাড়া একটা হচ্ছে এটা ধরলাম এর সাথে খুবই খাড়া, ঠিক আছে, আর একটা হচ্ছে একটু হচ্ছে কি বলবো অতটা খাড়া না, ঠিক আছে, মানে ধরলাম এটার ক্ষেত্রে এরকম খুবই অল্প পরিমাণ হবে, এটা হচ্ছে ওখানে মানে খুবই স্মল পরিমাণ চেঞ্জ হবে, আর স্টিপ স্লোপ যেটা সেটা খুব খাড়া স্লোপ হবে, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন ছবিটা আরেকবার দেখা দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা অরিজিনাল সিগন্যাল, আমরা যদি স্টেপ সাইজ ছোট করি, তাই আমাদের রিকনস্ট্রাক্টেড সিগন্যাল হচ্ছে যে ভেতরের যে এটা এরকম, ঠিক আছে, যেটা অনেক বেশি ভ্যারি করছে অরিজিনাল নীল সিগন্যালটা থেকে। যদি স্টেপ সাইজটা কমাই দিই, তাহলে দেখুন ভ্যারির পরিমাণটা মানে সিগন্যালটা একটু অরিজিনাল শেপে আসবে আর কি, ঠিক আছে, ডিস্টরশন কম হবে। এটুকুই বলা হয়েছে। এখন আল্লাহ টাইম তো নাই। আচ্ছা, কালকে কি আপনাদের ম্যাথ করাবো নাকি একটু ম্যাথ করাই দিব?
ম্যাম আজকে তো শুক্রবার রেডিতে আজকে শুক্রবার, হ্যাঁ। জি ম্যাম আজকে লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর করাচ্ছি না, কালকে ম্যাথ গুলো কিন্তু করাতেই হবে, পরীক্ষাতে কালকে কিন্তু করাই ম্যাথ দেন। দিব আমি, ওকে বুঝছেন? ম্যাম তো কালকে ম্যাথ করাবো, পরীক্ষা নিব আপনাদের, প্লাস সাজেশন দিব, অনেক কিছু কিন্তু, ঠিক আছে? নাকি আপনাদের সাজেশন 11 তারিখে দিব? তাহলে আপনাদের হচ্ছে সাজেশনটা 11 তারিখে দিচ্ছি, আগামীকাল তাহলে পরীক্ষা আর ম্যাথ গুলো শেষ করে দিব, ঠিক আছে? আর আপনারা যদি ক্লাস করতে না চান 11 তারিখে আগে আমাকে বলবেন, তাহলে হচ্ছে আমি কালকে একটু কিছুটা ধারণা দিয়ে দিব, এই। ওকে, আচ্ছা। এফএস এভাবে 2W থেকে ছোট হইলে হচ্ছে আমাদের কি হবে, অ্যালাইসিং হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে ওই আনওয়ান্টেড ফেনোমেনাকে বলা হচ্ছে অ্যালাইসিং, ঠিক আছে? এটা কার জন্য হচ্ছে, এই কন্ডিশনের জন্য হচ্ছে এফএস এর ভ্যালু 2W থেকে ছোট হইলে, ওকে? আর যদি হচ্ছে আমাদের এটা হয়, তাহলে হচ্ছে দেখেন 2W সমান হইলে আমাদের ইনফরমেশন যে রিপ্লেস হবে এটা কোনো লস ছাড়া রিপ্লেস হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপর এগো সাউন্ডটা কমান, কে কথা বলে? রাশেদ মিউট করো। আচ্ছা, তারপর এখন দেখেন কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে কি কি বলছিলাম, ও কিছু বলিনি মনে হয়। আচ্ছা, আপনারা জাস্ট এটাকে পড়বেন যে হচ্ছে কি করবে, কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড স্যাম্পলকে কিসে কনভার্ট করবে, ডিসক্রিট টাইম সিগনালে কনভার্ট করবে, হচ্ছে স্যাম্পলিং, ঠিক আছে? তারপরে এটা দরকার, আচ্ছা এই লাইনটা দেখবেন, এই যে লেভেলটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন লেভেল অথবা রিকনস্ট্রাকশন লেভেল, আর স্পেসিংটাকে বলা হচ্ছে দুটার ইয়ের মধ্যে স্টেপ সাইজ, ঠিক আছে? টাইপস অফ কোয়ান্টাইজেশনের মধ্যে ইউনিফর্ম কোয়ান্টাইজেশনে কি হয়, মিড ইউনিফর্ম কোয়ান্টাইজেশন দুই ভাগে বিভক্ত, একটা মিড রাইজ, একটা হচ্ছে মিড থ্রেড। এই দুইটাতে কি হয়, একটাতে এর অরিজিনটা লাই করে মিডলে অফ দ্য রেজিং পার্ট, ঠিক আছে? আর এখানে এটা কি করে, অরিজিন লাইজ ইন দ্য মিডল অফ দ্য থ্রেড, এটা রাইজিং পার্ট আর এখানে থ্রেডে অফ দ্য স্টেয়ারকেস, ঠিক আছে? এটা গেল। আর কোয়ান্টাইজেশন এরর বলতে কি বোঝায়, ঠিক আছে? এই যে এখান থেকে পর্যন্ত পড়লে আশা করি পারা যাবে মোটামুটি। আর ম্যাম এটা, হ্যাঁ কালকে কি বলেন। এমসিকিউ এক্সাম নেবেন সিটি? অবশ্যই এমসিকিউ কালকে নিব। কি এমসিকিউ নেবেন? হ্যাঁ এমসিকিউ, বুঝলেন? কালকে পরীক্ষার কোশ্চেন না ম্যাম? বুঝি নাই। মানে এখন যেগুলো মানে এই করে দিতেছেন না কাজ দিতেছেন কালকের ওগুলো? পরীক্ষার জন্য। আচ্ছা, তো এই আর কি, ঠিক আছে? তাহলে এডিসি মানে অ্যানালগ ডিজিটাল কনভার্টার কেমন করে কাজ করে, একটা কোয়ান্টাইজার হিসেবে কাজ করে, ঠিক আছে? এই আর কিছু, আর কিছু না ম্যাম এই পর্যন্ত তো শেষ নাকি আর তো কিছু নেই? না, আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা পড়ে নিয়েন।